আচ্ছা, এই রেপ হচ্ছে একটা, আমি মনে করি অনেক মনে করার কিছু নেই, এটা অনেক বড় একটা অপরাধ। এবং মেরিটাল রেপ এক্ষেত্রে হচ্ছে আরো বেশি অপরাধ, কারণ একজন মানুষকে বিশ্বাস করে তাকে লাইফ পার্টনার হিসেবে নিয়ে নিবে আর তারপরে তার সাথে এই অপরাধটা করবে, এটা তো আরো বেশি কষ্টের এবং আরো বেশি ক্রুর। আর এটাকে মানে বৈধতা দেওয়ার জন্য এমন এমন সব কথা বলা হয়, এমন এমন কিছু আনা হয়, এবং অনেক সময় মানে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে এমন এমন কিছু বলা হয় যে তারা বাইরে যায় এটা করবে সেটা করবে। এগুলো তো ছেলেদের জন্য অপমানজনক, মানে আমাদের নিজেদের জন্য শুনলে অপমানিত মনে হচ্ছিল যখন ওই যে আসিফ ভাই ভিডিওটা দেখাচ্ছিল, হুজুর যখন এগুলো বলতেছিল। এগুলা শুধুমাত্র ধর্মীয় বায়াসের জন্যই আমার মনে হয় কেউ শুধু একটা জিনিসকে ডিফেন্ড করতে হবে দেখেই করে, একবার চিন্তাও করে দেখে না যে যে জিনিস বলা হচ্ছে সেটা আমার নিজের জন্যই অপমানজনক। এখানে তো হচ্ছে মানে মেয়েদেরকে ডিফেন্ড করা ওটা তো অনেক পরের ব্যাপার। আমার নিজের ক্ষেত্রে যেটা বলতেছে যে একটা ছেলেকে যদি ইচ্ছা হয়েছে, এখন কনসেন্স ছাড়াই তাকে করতে দিতে হবে, কারণ না করলে সে বাইরে যায় এটা করবে, সমাজ নষ্ট করে ফেলবে। তাহলে আমার অবস্থানটা কই চলে যাচ্ছে, এটা কি মানে মানুষজন বুঝতে পারে না? আচ্ছা ভাই, তারপরও ইমন ভাই, হচ্ছে জি, আর আরো সবাইকে কিছু ধন্যবাদ, বলবেন? তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আচ্ছা ফেসবুক আচ্ছা থেকে আচ্ছা। দিচ্ছি। ঠিক ঠিক আছে ইমন ভাই, অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন, আপনার মতামত দিলেন, খুবই ভালো লাগলো। ভালো থাকবেন তাহলে। জি, সবাইকে শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। ওকে, আমরা এরপরে একটু এল 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 এর কথা শুনি। আমরা এল এল এর কাছে যাই। এল এল একটু যদি আনমিউট করে বলেন কাইন্ডলি নিজেকে, নিজেকে যদি হ্যালো, আনমিউট করে। জি অভিজিৎ ভাই, ফারাজ ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। জি। আর আসিফ ভাই তো চলে গেল, ওনার কথা শুনছিলাম, ওনার সাথে কথা হতে পারছে না, এমনিতেই লাগলো। তো আমার মানে দুইটা কথা ছিল, একটা মানে যে টপিকে ডিসকাশন করছে, আর একটা পার্সোনাল টপিক, কোনটা নিয়ে কথা বললে আগে সুবিধা হতো? অবশ্যই যেটা নিয়ে ডিসকাশন চলছে সেটা নিয়ে বললে বোধহয় বেশি ভালো হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওই যে জনি ভাই যে উনি প্রথমে যুক্ত হলো, উনি বারবার একটা কথা বলছেন যে বিয়ের আগে সেটা ধর্ষণ আর বিয়ের পরে সেটা যৌন নির্যাতন, বা সেটাতে হচ্ছে ধর্ষণ বলা যাচ্ছে না। আসলে তিনি হচ্ছে, তারপরে তিনি অনেক জায়গায় বলছে যে অনেক আইনে হয়তো ধর্ষণ অন্যভাবে সংজ্ঞা দেয়া আছে। এখন তিনি যে জিনিসটাকে কেন সে আইন দিয়ে বা হচ্ছে একটা অবস্থা, একটা স্ট্যাটাস দিয়ে সেই জিনিসটাকে জাজ করছে? অ্যাকশনটা তো নিজেই খারাপ একটা অ্যাকশন, তাই না? সে যে ধর্ষণ হচ্ছে, এটা বিয়ের আগে হোক বা পরে হোক, সেটা আসলে অ্যাকশনটার তো যে কনসিকুয়েন্স, যে পরিণাম, সেটা তো হচ্ছে বিয়ের পরেও যেটা হচ্ছে, বিয়ের আগেও সেটা হচ্ছে। এখন তিনি হয়তো বলছেন যে হচ্ছে বিয়ের পয়সা নির্যাতন না, কিন্তু সে কিন্তু ঠিকই তার বোন বা তার কোনো আত্মীয় যদি তার হচ্ছে এরকম বিবাহ উত্তর ধর্ষণের শিকার হয়, সে কিন্তু এটার বিরুদ্ধে আওয়াজ তুলবে, তখন কিন্তু সে সেটাকে ধর্ষণই বলবে, সেটাকে সে কিন্তু যৌন নির্যাতন বলবে না। তো এই ব্যাপারটা এরকমই, মুমিনদের দেখা যায় কি তারা যখন অন্য মানুষের উদাহরণ হিসেবে দেখছে, তখন দেখা যাচ্ছে তারা অনেক বড় বড় যুক্তি দিচ্ছে, অনেক রকম কথা বলছে, কিন্তু যখন পার্সোনাল ক্ষেত্রে চলে আসে তখন কিন্তু তারা ব্যাপার, তখন কিন্তু তাদের ধর্মের কল বাতাসে নড়ে যায় আর কি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এল এল ভাইয়ের ব্যাপারে কি ফারাজ ভাই বা অমিত ভাই কিছু বলবেন এই টপিকটা, এল এল ভাই যা বললো? না হলে আমরা এল এল ভাইয়ের পরের টপিকটা শুনি। হ্যাঁ, নিশ্চয়ই, প্লিজ। ফারাজ ভাই। আচ্ছা, হ্যাঁ, আমরা মুভ অন করি ভাই, উনি তো move on করি তাহলে, মানে হ্যাঁ, সব পরের ঠিক টপিক। কথাই বলেছেন। আচ্ছা, এল এল ভাই আপনার পরের টপিকটা বলেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পার্সোনাল একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বুঝতেই পারছেন আমি একটু সংশয়বাদী, এবং আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধব আছে, এরা মনে করেন মোটামুটি হবে সংশয়বাদী, এবং ভালো লেভেলের সংশয় থেকে বাদ দিয়ে মোটামুটি আস্তিকতার পর্যায়ে চলে গেছে। তো আমরা মনে করেন দেখা হলে এভাবে বলি আসসালামু আলাইকুম রহমতুল জিসাস, আর দেখার মানে শেষ হওয়ার সময় কৃষ্ণ হাফেজ, মানে এরকম ফাজলামি করা হয় আর কি আমাদের মধ্যে। তো আচ্ছা, ব্যাপারটা কি, আমার যে হচ্ছে গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, তো সে আবার একটু ইসলাম ধর্মী, তো ধর্মীয় মানুষ, তো তার সাথে আমার যে ব্যাপারটা লাগে, যে হয়তো ঝগড়া লাগলো বা কোনো কিছু লাগলো, সে হয়তো বলছে যে হচ্ছে কি বলে, তুমি তো এগুলা মানো না, তোমার তো পরকালের ভয় নাই বা এই নাই সেই নাই। তো এই ব্যাপারগুলোতে আমি তাকে কিভাবে বুঝাতে পারি, বা ব্যাপারগুলো আমি কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? কারণ যেহেতু মানে তার সামনে আমার ফিউচারে তার সাথে হয়তো আমার বিয়ে হতে পারে আর কি, মানে সম্ভাবনা আছে। তো মাশাল্লাহ ব্যাপারগুলো, মাশাল্লাহ। হ্যাঁ, তো ব্যাপারগুলো আমি অ্যাপ্রোচ করবো কিভাবে, যে সে যখন এখন বলছে তোমার তো পরকালের ভয় নাই, আখিরাতের ভয় নাই, তুমি তো জাহান্নাম জান্নাত মানো না, এই মানো না, আল্লাহ আল্লাহ বিল্লাহ করো না, নামাজ পড়ো না, তো তুমি কেন এগুলো চিন্তা করবো, তোমার তো মধ্যে তো কোনো ই নাই। তো এই ব্যাপারগুলোতে আমি অ্যাপ্রোচ করবো কিভাবে, হেলেন এবং ভাই, ফিউচার এটা কিভাবে করবো? হেলেন ভাই, আপনার আপনার গার্লফ্রেন্ড কি তার মানে আপনাকে, মানে আপনার হবু স্ত্রী বা হবু পার্টনার, লাইফ পার্টনার, সে আপনাকে তাহলে থ্রেড দেয় এভাবে সিরিয়াসলি? না না না, থ্রেট দিচ্ছে না বলতে না আমি না, মানে, এটা তো জি, অবশ্যই থ্রেট। এই যে দেখেন, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি পরকালে আপনাকে ফ্রাই করবে, চিকেন ফ্রাই বানাবে। তো থ্রেট না এটা? তাও আবার কি ইটারনাল ফ্রাই? ইটারনাল ফ্রাই মানে কি, কি ধরনের ফ্রাই তাহলে বুঝেন? একদিন দুই দিন একটা দুটো চটথাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া, তাহলে বুঝলাম যে ছোট মোটো। বুঝলাম যে পাড়ার যে বড় ভাইগুলো থাকে, যারা যারা কিনা ধরেন কলেজ ড্রপ আউট অথবা স্কুল ড্রপ আউট, সেগুলা হচ্ছে কি হুমকি দেয়,
থাপ রাইয়া তোর কানে ইয়া খসায় দিব একেবারে, তোর কানের পট্টি লাল করে দিব আমার কথা মতো না চললে। আমার কথা মতো চলতে হবে তোকে। যারা একটু বড় সড়ো গুন্ডা তারা কি করে, বাড়ি থেকে উচ্ছেদ করে দেব আমার কথা মতো চান্দা দিয়ে না চললে। আর যারা একটু বড় লেভেলের গডফাদার তারা কি করে, নিজেরা বলে না, তারা করে কি আরেকজনের দিয়ে ফোন করে, হ্যালো আমি অমুক স্যারের পিএস বলছি, স্যারে 5 লাখ টাকা চাইছে, টাকা যদি না দেন তাহলে কিন্তু স্যারে রাগ করবো। হ্যাঁ, আর একটু যারা বড় লেভেলের, ধরেন একটু 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 আন্তর্জাতিক লেভেলের, তারা কি করে, তারা ডাইরেক্ট কিছু একটা মানে মানে কিছু একটা করে বলে দেয় যে এই যে অলরেডি এই স্টেপ নেওয়া হয়ে গেছে, নেক্সট স্টেপ এইটা হবে, তুমি বেছে নাও, আমাকে দো খোকা ভেজেগা নাকি তোমার সন্তানের লাস্ট ভেজেগা। তখন সে এরকম করে হুমকি দেয়। কিন্তু এই গডফাদার দেখছি মৃত্যুরও হুমকি দেয় না। এই এমন এক মনস্টার, যেই মনস্টার কি করে, যেই মনস্টার নিজেও হুমকি দেয় না কোনোদিন কারোর সামনে এসে, সেই মনস্টার তার চেলাপেলা গুলা তার নামে হুমকি দেয়, বলে যে এরকম খালি একবার খুন করেই শেষ না, খুন তো হবাই, খুন হবার পরে সারা জীবনের জন্য ফ্রাই হবা। এই যে একটা থ্রেড দিল, মানে এটা কি একটা লাভিং গডের থ্রেট? লাভিং গড তো থ্রেট দিতে পারে আমাকে ভালোবাসবে না, তাহলে কিন্তু আমি কালকে ভাত খাবো না, আমাকে 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 বিশ্বাস করবে না, আমাকে তুমি করবো না, তাহলে কিন্তু আমি দেবদাস হয়ে হচ্ছে করব, বাড়ি ছেড়ে আমি কিন্তু সন্ন্যাস নেব। মানে এইরকম থ্রেট দিত লাভিং, ভালোবাসার জন্য এরকম মানুষ থ্রেট দেয়, বলে তুমি আমাকে ভালোবাসবে না, আমি কিন্তু জীবনে বিয়েই করবো না তাহলে কাউকে, আমি কিন্তু চিরকুমার থেকে যাব, তুমি চাও আমার জীবনটা ধ্বংস হোক, না হতে চাইলে আসো আমাকে ভালোবাসো। মানে নিজেকে নিজের ক্ষতি করার মতো থ্রেট দেয় ভালোবাসার মানুষটা। দেখবেন খেয়াল করে, আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে আপনি যদি থ্রেট দেন, কি বলবেন, তাকে ব্ল্যাকমেইল করবেন কিভাবে, মানে তাকে আপনি ভালোবাসার দিকে টানবেন কিভাবে? এইভাবেই তো, যে তুমি কি, তুমি তুমি আমাকে ভালোবাসবে না, ঠিক আছে দাও, আমি 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 আগামী আমি আমি এই কলেজ ছেড়ে দেবো, আমি এই কলেজে আর পড়বো না, আমি তোমার চেহারা দেখলে আমার কষ্ট হবে, আমি থাকবো না সামনে। মানে এরকম ডায়লগ মারতে পারে একটা একটা ভালো লাভিং একটা পার্সন হলে, একটা লাভিং একটা ক্যারেক্টারের কাজ হবে এরকম। মানে কিন্তু যে এটা হুমকি দেয়, তুই আমারে ভালোবাসবি না, তোর মুখে অ্যাসিড মারমু, তুই আমারে ভালোবাসবি না, তোর কারে তুই বিয়া করস আমি দেখালমু, তুই আমারে ভালোবাসবি না, তোরে আমি ধর্ষণ করে খুন করে ফেলবো। এইটা হইতেছে কি একটা মানে একটা শয়তানের একটা একটা খারাপ একটা ক্যারেক্টারের একটা বৈশিষ্ট্য। আর যে কিনা হুমকি দেয় ইটারনাল ফ্রাই করবে, মানে জাহান্নামে অনন্তকালের জন্য ফ্রাই করবে, মানে তার কতটা ক্ষোভ, কত জঘন্য সে, তাহলে কিরকম থ্রেট দেয়। তো তাইলে এখন আপনি এই যে থ্রেড গুলো যে মারতেছে আপনারে, আপনি ওইটা নিয়ে ডিসকাশনটা শুরু করতে পারেন, ডিসকাশন করেন, তাকে আপনি বলেন যে এরকম এরকম বলবেন যে যেমন এই যে এক মুমিন ভাই বলছে সাবধান করাকে থ্রেড বলে, যেমন আমি আপনাকে বললাম, যেমন উমর মুহাম্মদ, এই উমর মুহাম্মদ নামের একটা লোককে একজন আসলো, কান কাটা রমজান, সে এসে বললো, এ উমর মহাউন্মাদ, তুমি যদি তোমার বাড়ি ঘর সবকিছু সম্পত্তি সহায় সম্পত্তি আমার নামে লিখে না দাও, তাহলে যেটা হবে, আমার তো এলাকায় ক্ষমতা অনেক বেশি, কালকে কিছু লোকজন আসবে, আমার সেট করে দেওয়া লোকজন, তারা বুলডোজার নিয়ে আসবে, নিয়ে সেগুলো সব গুড়িয়ে দেবে, তোমাদেরকে পাছার মধ্যে একটা করে সুন্দর আলতো করে লাথি মেরে মেরে এখান থেকে সরিয়ে দেবে। এরপরে হচ্ছে আমি এখানে বাড়িঘর করব। এটা যদি না শোনো তাহলে এগুলো হবে, আর তুমি যদি চাও তাহলে তোমাকে আমি জাস্ট সাবধান করে দিলাম, আমি কিন্তু থ্রেট দিচ্ছি না ভাই, আমি তোমার জাস্ট সাবধান করলাম, তোমার আমি অনেক ভালোবাসি তো, পছন্দ করি তো, এলাকাবাসী, হাজার হইলে তো তুমি তো আমার এলাকার লোক না, এই জন্য সাবধান করলাম আর কি, যে তুমি আমারে সম্পত্তিগুলা লিখে দাও, বা আমারে দো খোকা ভেজো আমারে, তাহলে আমি করব না, তোমার জন্য কিছু করব না। এই 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 হইতেছে হচ্ছে অবস্থা, এই হইতেছে হচ্ছে অবস্থা যে সাবধানতা। তো এই যে আপনাকে যে সাবধানতার বাণী শোনাচ্ছে, যেটাকে কিনা ক্লিয়ারলি থ্রেট বলা যায়, তো সেইটা তাকে আপনি এটা দিয়ে ডিসকাশনটা শুরু করেন, তাকে বলেন যে আচ্ছা তুমি এসব কি বলছো, তোমার ভালো, তুমি যেই ঈশ্বরের আরাধনা করো সে কি একটা মনস্টার নাকি ঈশ্বর, এটা দিয়ে শুরু করেন। এরপরে আস্তে আস্তে আরো হবে। আপনি একটা কাজ করেন, যেহেতু আপনি আরো ডিসকাশন করতে পারেন, যেমন সে যেহেতু মুসলিম, আগে আপনি মানে ধর্মে কি আছে সেটা নিয়ে ডিসকাস না করে আমি তার কিন্তু সাথে এভাবেই শুরু করি যে আচ্ছা ঠিক আছে, তুমি যে আমাকে বলছো ঠিক আছে আমি ধর্ম কর্ম করবো, ধর্মে নামাজ কালাম করবো বা এরকম বিশ্বাস টিশ্বাস করবো, ধর্মে তো আমার আর তোমার রিলেশনশিপ হচ্ছে জায়েজ না, তুমি কেন রাখতেছো, তুমি ফেসবুকে ছবি দিচ্ছ, ইনস্টাগ্রামে ছবি দিচ্ছ, এগুলা তো তোমার দেওয়া উচিত হচ্ছে না, এগুলা তো তোমার হারাম, তুমি কেন করছো? তো তখন সে বলছে যে হচ্ছে কি বলে কি আমি কিছু কিছু করছি, যেটা পারি সেটা করছি। আমি বলছি যে এটা এমন কোনো কিছু না রিলেশনশিপ। আমি বলি যে দেখো কি বলে হচ্ছে, তুমি হচ্ছে আল্লাহ যদি এত সর্বশক্তিমান হয়, তাহলে সর্বজগৎ ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী যে
সত্তা, সেই সত্তা তোমার মতন সামান্য একটা মানুষকে, যে মানুষের সামান্য মানুষের মনের যে ইচ্ছা সেটাকে সে পাল্টাতে পারছে না, তাহলে সে কেন সর্বশক্তিমান হচ্ছে? ঠিক আছে। তো তারপরে এটা বলছি, প্লাস বলছে তুমি আমার সাথে রিলেশনশিপ ছেড়ে দাও, এই করো সে করো, তখন তারা হচ্ছে কি বলে, বলছে আমি যে হচ্ছে কিছু করব কিছু করব না। তো তখন আমি বলি দেখো, এটা তো তুমি যেটা করছো সেটা মোটামুটি ভাবে মুনাফিক পর্যায়ে চলে যাচ্ছে। তুমি মুখে মুখে বলছো আমি ইসলাম করি, ধর্মকর্ম করি, কিন্তু তুমি সিলেক্টিভ কিছু কিছু করছো। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল মিনান্নার, হচ্ছে কি বলেন, মুনাফিকদের স্থান নিকৃষ্টতম জাহান্নামে। তো সেখানে আমি তোমাকে আর কি বলবো, তখন আবার হচ্ছে অন্য কথায় চলে যায় এবং দেখা যায় যে যে লাউ সেই দুই সবার আবার জিরোতে আমরা চলে আসি। না ভাই, পিছলাইতে দেবেন না। আমি আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি। আমি আপনাকে একটা মানে কোরআন থেকে দিচ্ছি যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথাটা। আমি একটু জি জি কোরআন ভাইয়া, জি। থেকে দেখাচ্ছি। তাকে এই জিনিসটা দেখিয়ে বলবেন ইসলামে বলা হয়েছে পরিপূর্ণরূপে। আচ্ছা, পেয়েছি, ফলো ইসলাম ফুলি। ওকে, আমি আপনাকে কিছু রেফারেন্স দেখাচ্ছি যারা মডারেট মুমিন তাদেরকে এই উনি তো জিনিসটা মাত্র সে কথাই বললেন আর কি। সেটাই সেটাই, মানে সে যে এই যে মডারেট মুমিন, তাই না ফারাজ ভাই? মডারেট মুমিনদের জন্য এই জিনিসটা দেখাতে পারেন যে এই যে কোরআন কি বলে, যে যারা অল্প, এই যে কিয়দাংশ, তোমরা কি তাহলে গ্রন্থের কিয়দাংশ বিশ্বাস করো এবং কিয়দাংশ অবিশ্বাস করো? যারা এরূপ করে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনো পথ নেই, কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তারপরে আবার বলা হচ্ছে এরা দোদুল্যমান অবস্থায় ঝুলন্ত, এদিকেও নয় ওদিকেও নয়। তারপরে আবার বলা হচ্ছে আমরা কতককে বিশ্বাস করি কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যে কোনো পথ অবলম্বন করতে চায়। এই যে এই সমস্ত লোকের জন্য কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে বলে হুকুম দেওয়া হয়েছে, যে সূরা বাকারার 85 নম্বর আয়াতে। এই আয়াতগুলো দেখিয়েন তারে যে ইসলাম কিন্তু ফুলি মানতে হবে, এই অল্প মানবো না তা হবে না, তা হবে না, বুঝছেন? মানলে আচ্ছা পুরা আচ্ছা। মানতে হবে। তারপরে হচ্ছে আপনি যেটা করতে পারেন, ধর্মে কি আছে নাই সেটার চেয়ে বড় কথা তার সাথে মোরালিটি নিয়ে ডিসকাস করবেন। আপনি তো মোরালিটি নিয়ে টুকটাক বোঝার কথা, যে সে কি ম্যারিটাল রেপ সমর্থন করে কিনা। তারপরে হচ্ছে সে তার বিনা অনুমতিতে আপনি যদি তার একটা সতীন ঘরে নিয়ে আসেন সে মেনে নেবে কিনা। ফারাজ ভাই কিছু বলবেন? এক্স্যাক্টলি, আমি আমি সেম জিনিসটাই বলতে চাচ্ছিলাম, যে ধর্ম, মানুষকে একটা ভালো মানুষ হতে হলে ধর্ম মেনেই ভালো মানুষ হতে হবে কিনা, বা কোন একটা অতি প্রাকৃতিক কোন একটা বস্তুকে নিজের সত্তা, নিজের স্রষ্টা মেনে নিয়ে, নিজের প্রভু মেনে নিয়ে, নিজেকে দাস পর্যায়ে নামায় নিয়ে অন্ধবিশ্বাস করলে কি মানুষ একটা ভালো মানুষ হতে পারে? নাকি আমাদের এই ন্যাশনাল মাইন্ডটা আছে যে আমরা একটা ভালো মানুষ হতে পারি, আমরা ভালো খারাপের মধ্যে জাজমেন্ট আমরা নিজেরা করতে পারি? এই জিনিসটা নিয়ে আলোচনা করেন। আই হোপ আপনার গার্লফ্রেন্ড আপনার উপর ধর্মটা চাপাই দেওয়ার চেষ্টা করে না, যে আপনাকেও এটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। খুব রেয়ার গার্লফ্রেন্ডরা এই কাজ করেন। আই হোপ আপনাদের পজিশনটা এরকম একটা ভালো সুস্থ অবস্থায় আছে, এন্ড জি আপনারা ভাইয়া, সুস্থ অবস্থাতে আছে বলতে কি দেখা যাচ্ছে সাধারণত এই টপিকটা উঠছে না, কিন্তু ওই যে বনিবনা হলে বা কোনো কিছু হলে তখন যে হচ্ছে, মানে আমার ভালো অ্যাকশনের জন্য কিন্তু ধর্মের কোনো দায়ী নাই বা ধর্মতে কোনো ইম্প্যাক্ট নাই, বাট যখনই আমি হচ্ছে উল্টাপাল্টা কিছু হয়ে যাচ্ছে, ঝগড়া হচ্ছে বা কোনো কিছু, তখনই কিন্তু এই ধর্ম কথাটা উঠে আসছে আর কি, মানে বিধর্মর কথাটা। তাহলে তো এটা একটু খারাপ জিনিস, cause, যে আপনার বিশ্বাস অবিশ্বাস নিয়ে যদি আপনার কাছের, আমি জাজ করছি না আপনার রিলেশনশিপ, এটা এটা জাজ করা হবে কিনা যদি আপনার বিশ্বাস অবিশ্বাস নিয়ে আপনার কাছের মানুষ, আপনার পার্টনার, আপনার হবু পার্টনার, লাইফ পার্টনার যদি আপনাকে আহ আহ, এরকম মানে এরকম যদি টন্ট করে যে আপনি বিশ্বাস করেন না দেখে আপনি এই খারাপ কাজগুলো করতেছেন বা তার সাথে ন্যায় বিচার করছেন না, আই থিঙ্ক তিনি সেটা অনেস্ট পজিশন থেকে করছেন না। আহ, মাতব্বর ভাই, আপনি বলেন, আমি এরকম কোন পজিশনে কখনো পরিণত, তো আমি বলতে পারছি না। আমি বলবো যে প্রথমে আপনি তার মোরালিটি যাচাই করে দেখেন। সে ইসলামে যা যা আছে সেই জিনিসগুলো ইসলামের নাম না তুলে, ইসলাম শব্দটাও উচ্চারণ না করে তার সাথে ডিসকাস করে দেখেন সে ওই জিনিসগুলোর সাথে সহমত পোষণ করে কিনা। তাকে বললেন যে এইসব বুঙ্গা বুঙ্গা ধর্মের নিয়ম বলতেছি তোমাকে, বা এগুলা হচ্ছে একটা একটা মানে আনকালচার্ড, খ্যাত, ব্যাকডেটেড, মিডিয়েভাল, ডেজার্ট ডুয়েলার্সদের হচ্ছে কিছু কথাবার্তা বলতেছি তোমাকে, বলে আপনি এই এই নিয়মগুলো তুলে ধরেন। সংশয়.ইনফোতে আপনি অসংখ্য রেফারেন্স পাবেন যেখানে নারীদের বিরুদ্ধে কি কি বলা হয়েছে সব আছে। সেগুলো আপনি দেখাতে পারেন। সেগুলো আপনি দেখিয়ে সেগুলো আগে দেখাবেন না, আগে তার সাথে কথা বলবেন যে এগুলো সে সমর্থন করে কিনা। ইসলামের নাম না নিয়ে শুধু পয়েন্টগুলো আপনি খাতায় লিখে পয়েন্টগুলো তার সামনে তুলে তুলে ধরেন, সে কি সমর্থন করবে। তার নাম সকিনা, তার যদি আর একটা সতীন নিয়ে আসেন সে কি সমর্থন করবে?
তো তারপরে হচ্ছে তার বিনা অনুমতিতে, তারপরে হচ্ছে তালাকের অধিকার শুধুমাত্র আপনার, সে হচ্ছে তরমুজ, আপনি হচ্ছেন ছুরি, আপনি তাকে কাটতে পারেন, সে আপনার কাছে কেটে নিতে পারে নিজেকে, সে আপনাকে কাটতে পারে না। এই সব জিনিসগুলো আপনি তার মুখ থেকে শোনেন যে সে এগুলোকে সমর্থন করে কিনা। তারপরে সে যদি আপনার অবাধ্য হওয়ার আশঙ্কা আপনি যদি করেন, আপনি তাকে আচ্ছা জেসমিন আপু বোধহয় কিছু শুনতে পাচ্ছেন, আপনি বের হয়ে আবার ফিরে আসেন। আচ্ছা, তো এইরকম জিনিসগুলো আপনি বলেন যে এইগুলো তাকে বাধ্য করার জন্য আপনি পিটাতে পারেন কিনা, এই জিনিসগুলো সে সমর্থন করে কিনা। যদি সমর্থন করে তাহলে তো বুঝলেন যে তার ভাই মোরালিটির মধ্যে ঘাটতি আছে। আর একটা পুরুষের যদি মোরালিটির ঘাটতি থাকে, আমি সেক্ষেত্রে বলতাম যে সে এত সহজে বদলাবে না। কারণ হচ্ছে এই যে দেখলেন না, 3 ঘন্টা আলোচনা করার পরে সে ভিকটিমকে সে বলতেছে যে এটাকে রেপ নাও বলতে পারি, বুঝতে পারছেন? কিন্তু আপনি যেহেতু উনি একজন নারী, উনি যদি এগুলোকে সমর্থন করেও, তাহলে বুঝতে হবে যে ওনার আত্মসম্মান বোধের অভাব আছে। তাহলে বুঝতে হবে উনি ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছেন যে উনি এখন স্টকহোম সিনড্রোমে ভুগতেছেন। এবং উনি নিজেকে ইনফেরিয়র অবস্থায় কল্পনা করতেছেন, উনি নিজে খুবই ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছেন। তখন আপনার জন্য প্রথম কাজ হচ্ছে তার মধ্যে আত্মমর্যাদা জাগিয়ে তোলা, তার মধ্যে চেষ্টা করা আর কি। প্রথম কাজ হবে যে তাকে আত্মসম্মান বোধ কাকে বলে এটা শিখায় দেওয়া। তারপরে আধুনিক সমাজে অন্য দেশে নারীরা কিভাবে চলতেছে ফিরতেছে, তাদের হচ্ছে জীবনটা কিরকম, একটা ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য হাজবেন্ডের পারমিশন নেওয়া লাগে কিনা, তারপরে হচ্ছে একটা জব করার জন্য যখন মুভ করে তারা একটা সিটি থেকে আরেকটা সিটিতে, মুভটা কি সে করে না তার হাজবেন্ড করে না কি কে করে। আর একটা কাজ করা যায় মাতুবর ভাই, আমরা আপুকে একবার ইনভাইটেশন পাঠাতে পারি। এটা তো খুবই ভালো হয়। আপু যদি আসেন, যদি আমাদের সাথে কথা বলতে চান ভিন্ন কোনো ইয়েতে, মানে এই পরিচয় দিয়ে না যে এল সাহেবের উনি কেউ হন, এরকম কোনো কিছু না, উনি জাস্ট ওনার পয়েন্ট অফ ভিউ গুলো যদি বলতে পারেন এন্ড আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। এক্স্যাক্টলি, আমরা এটা তো বলতে পারবো না যে চট করে তার মেন্টালিটি চেঞ্জ করে দিব, বাট আমরা হয়তো আমাদের পজিশনটা সে একটু বুঝতে পারবে, আমরা তার পজিশনটা একটু বুঝতে পারবো। এক্স্যাক্টলি, এল ভাই উনি যদি রাজি থাকে, উনি চাইলে আমাদের সাথে লাইভ সেশনে যুক্ত হতে পারে, এবং তাকে একটা সফট ওয়ার্নিং দিয়েন যে আমরা ব্লাসফেমাস। তারপরে যদি উনি ব্লাসফেমাস মানুষের সাথে কথা বলতে রাজি না হন, তাহলে আমাদেরকে সেটা আগেই জানিয়ে দিয়েন। আমি যথাসম্ভব সম্মানের সাথে, যেমন ধর্ষণ শব্দটা উল্লেখ না করে, পেডোফাইল শব্দটা উল্লেখ না করে, চেষ্টা করব তার সাথে আলোচনা করার। যেহেতু আপনার জীবনের ব্যাপার, তাই আমি কিছুক্ষণের জন্য আমি একটু সুশীল সাজলামি। তো এখন আপনি তাকে বলে দেখতে পারেন। আর যদি এমন হয় যে না, তিনি আমাদের সাথে হচ্ছে শোনা মাত্রই যে আমরা ধর্মবিরোধী আলোচনা করতে রাজি না হন। হ্যাঁ ফারাজ ভাই? না সেটা বলতে, সরি, হ্যাঁ আপনি শেষ করেন ভাই, তারপর বলছি, সরি আমি একটু ডিস্টার্ব। আচ্ছা, আর যদি এমন হয় যে না, উনি রাজি হচ্ছেন না আমাদের সাথে কথা বলতে, যেহেতু আমরা নাস্তিক, আরে নাস্তিক তো জাহান্নামী, নাস্তিকের সাথে কথা বলবো না আমি, তাহলে আপনি লাইভে না করে যদি উনি আমাদের সাথে পার্সোনালি কথা বলতে চান, আমরা সেটাও করতে পারি। মানে আমাদের মধ্যে অনেকেই কেউ না কেউ আর কি, যারা যে ওই মুহূর্তে ফ্রি থাকবে, আমরা তার সাথে গ্রুপ কল করে হোক বা অফলাইনে হোক, তার সাথে আমরা কথা বলতে পারি আর কি। এখন মানে আপনি এই জিনিসটা চাইলে আর কি, যদি আপনি চান এবং উনি চান, আর না হলে আপনি স্টেপগুলো নিতে পারেন। আপনি এভাবে চিন্তা করে দেখতে পারেন যে তাকে আপনি কিভাবে ইন্সপায়ার করে করে আত্মমর্যাদাশীল হতে শেখান। যে তুমি মেয়ে হইছো এটার মানে এই না যে তুমি অর্ধেক, তুমি মেয়ে হইছো এটার মানে এই না যে তোমার স্বামী তোমার থাপড়াইবো, তুমি মেয়ে হইছো এটার মানে এই না যে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস হবে তোমার বাপের ঠিকানা অথবা তোমার হাজবেন্ডের ঠিকানা। এই জিনিসগুলো আপনি তার মধ্যে গড়ে তুলতে পারেন। যে তুমি মেয়ে হইছো তার মানে এই না যে তোমার চাকরি করতে হলে এটা করতে হবে ওইটা করতে হবে। তুমি মেয়ে হইছো তার মানে এই না যে একটা ছেলে তোমাকে দেখে তার ইমান দণ্ডটা কন্ট্রোল করতে পারতেছে না, এই জন্য তুমি নিজেকে ঢাকবা। এই জিনিসগুলো তাকে বোঝাতে শেখান, এই জিনিসগুলো তাকে বোঝাতে চেষ্টা করেন। যদি দেখেন কাজ হচ্ছে না, ভাই বাকি ডিসিশন আপনার, যে আপনি এরকম একটা মানুষের সাথে জীবনটা কাটাবেন নাকি ভাই নিজের রাস্তা নিজে মেপে নেবেন। এল ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ, বাট আমার মনে হয় না সে রাজি হবে। এবং আপনি যে কথাগুলো বললেন যে বোঝানোর, আমি ধর্ম ছাড়াও বোঝানোর চেষ্টা করেছি। এবং মনে করেন আমাদের রিলেশনশিপের 2 মাস বা 3 মাসের মধ্যেই আমি তাকে বলেছিলাম, দেখো, ডোন্ট লেট এনিওয়ান এলস জাজ হু ইউ আর। তুমি যেটা সেটা তুমি নিজের মতন, তুমি অন্য মানুষের কথা, ইভেন যদি আমিও তোমাকে একটা কথা বলি যেটা তোমার হয়তো তোমার ইসের স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যাচ্ছে বা তোমার যে নিজস্ব ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে, সেটা তুমি না বলবে, এবং সে যে কেউই হোক না কেন। হ্যাঁ,
এবং হচ্ছে ওই যে অনেকে রেস্ট্রিকশন দেয় তুমি এর সাথে কথা বলবে না কথা বলবে না, এরকমও কিন্তু তার উপর আমার কোনো রকম নাই। সে তার ইচ্ছা মতন যেটা করছে, ঘুরছে যাচ্ছে, আমাকে জিজ্ঞেসও করে না, এবং আমাকে জিজ্ঞেস করা লাগবে কেন? তোমার লাইফ, তোমাকে আমি খাওয়াই না পড়াই না কিছু করি না, তুমি তোমার মতন করে আসো, তুমি হচ্ছে কি বলে সেটা তুমি দেখবে, সেখানে আমি জাজ করার কেউ না। তো এই সব জায়গাগুলোতে কিন্তু সে আমার হচ্ছে মানে হচ্ছে ধর্ম থেকে যে আমি বিচ্ছেদ হয়ে গেছে, ধর্ম থেকে যে আমি আলাদা, তখন কিন্তু সেই জায়গাগুলো মানে এই মোরালিটিতে যে আমার ধর্ম ছাড়াই পাচ্ছি সেটা কিন্তু সে দেখছে না। কিন্তু ওই যে যখন বললাম তো একটু তার মতে বিপরীত হয়ে গেলে তখন ধর্মটা উঠে আসছে। বুঝতে পারছি ভাই, আপনার আপনার কপালে খারাপই আছে আর কি। মানে আপনি যদি এখন আমি আমি আপনাকে কবির সিং হইতে বলবো না জিন্দগিতে, আবার আবার দেবদাস হইতে বলবো না, বা বীর জারাও হইতে বলবো না। আমি বলবো যে আপনি আপনার জন্য যেটা বেস্ট আপনি সেটা হন। আপনার যদি মনে হয় যে না, ওনাকে ছাড়া আপনি বাঁচবেন না, আপনার জিন্দগিতে আর কোনো প্রেম আসবেই না, এটাই আপনার ফার্স্ট এন্ড লাস্ট প্রেম, আপনার ইচ্ছা। আবার আপনি যদি মনে করেন যে না, আহ, তাকে আমি বদলাবো, এটাও আপনার ইচ্ছা। আবার যদি আপনি মনে করেন যে না ভাই, আমি এইভাবে নিজের লাইফটা মানে এইভাবে অশান্তির সাথে কাটাইতে পারবো না, মানে সম্পূর্ণ আপনার ইচ্ছা ভাই। কারণ প্রেমের ডেফিনিশন প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা। আমার কাছে আলাদা, ফারাজ ভাইয়ের কাছে আলাদা, অমিত ভাইয়ের কাছে আলাদা, সাইদ ভাইয়ের কাছে আলাদা, সবার কাছেই আলাদা। একটা মানুষ কোন জিনিসটাকে প্রেম মনে করে, কোন জিনিসটাকে ছ্যাঁচড়ামি মনে করে, কোন জিনিসটাকে উদারতা মনে করে, কোন জিনিসটাকে হচ্ছে দয়া মনে করে, খুবই বলা খুবই মুশকিল। কারণ মানে প্রেমে পড়লে মানুষ ভাই না অনেক রকম কাজ করে, যেগুলো হয়তো সে নর্মালি করতো না। যেই যেই জিনিসগুলোর সাথে হয়তো নর্মালি সে নিজেকে ইন্টিগ্রেটেড রাখতো না। আপনি চিন্তা করে দেখেন, আপনার একটা বন্ধু যদি এরকম হইতো, 2 মিনিট লাগতো না ডিসিশন নিতে। দূর তোর বন্ধুত্ব, যা তোর বন্ধুত্ব নিয়ে তুই দুইয়া পানি খা, আমি আমি এরকম টক্সিক রিলেশনশিপে থাকবো না, বন্ধু মানে টক্সিক ফ্রেন্ডশিপে থাকবো না। আপনি কিন্তু ডিসিশন নিতে পারতেন সহজে। তা আপনি হয়তো ওনাকে অনেক ভালোবাসেন, এই কারণে আপনি বারবার চেষ্টা করে যাচ্ছেন তাকে বদলানোর। এখন ভাই আপনি পাথর ঠেলতেছেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল যে আপনি পাথর ঠেলতে থাকেন। থ্যাংক ইউ। তারপর আপনি বলে দেখেন, বুঝছেন এল ভাই, জি জি আপনি হ্যাঁ, বলে দেখেন উনি রাজি হয় কিনা আমাদের সাথে কথা বলতে, ধর্ম সম্পর্কে। হ্যাঁ ধর্ম, অথবা আরো ভালো হয় আমাদের সাথে যদি কথা না বলে, ভেরি গুড, আপনি তাকে একটা কাজ করেন, কোন একটা হুজুরের কাছে নিয়ে যান, একটা হুজুরের সাথে কথা বলেন। বা হুজুরের ফেমিনিস্ট লাইভের নারীরাও আছেন, হ্যাঁ, তাদের তারাও সাথে কথা কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে জি, আপনাদের পরামর্শগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, থ্যাংক ইউ এগুলোর জন্য। তো এটাই আর কি। তো জয়েন করার জন্য ধন্যবাদ অভিজিৎ ভাই, অর্ণব ভাই, অমিত ভাই। অমিত ভাই তো কোনো কিছু বললেন না, তো যদি বলতেন তাহলে ভালো হতো। তো এই আর কি, আমার এইটুকুই ছিল আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমি এইসব ব্যাপারে মানে আমি তো আর লাভ গুরু নই, সেই জন্য এইসব ব্যাপারে কিছু বলিনি। জাস্ট একটাই সাজেশন, সেটা হচ্ছে যে দেখুন একটা আমাদের এই সমাজে অনেক সময় একটা একটা কি বলবো মানে এই ধর্ম নিয়ে একটা হার্ড কোডেড একটা মাইন্ড তো থাকেই, সেখান থেকে বেরিয়ে আসাটা খুব একটা সহজ নয় সেটা। আহ, যেমন ধরুন আমাদের এখানে অনেকেই দেখবেন লাইভে যুক্ত হন কিন্তু সেই তাল গাছটা আমার তারা রাখতেই চান। হ্যাঁ, তার একটা কারণ আছে। অনেক সময় দেখা যায় যে ধরুন হচ্ছে আপনি এরকম ভাবেন যদি যে আহ, এই যে এত বড় বিশ্ব, এত বড় মহাবিশ্ব, সেখানে মানুষ একা, সে আর কাউকে খুঁজে পাচ্ছে না, না এলিয়েন আছে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা ভাবতেও কিন্তু বেশ একটা ভয়ও লাগে, আবার একটা মনে হয় যে যাক বাবা কি এলিয়েন টেলিয়েন্স কিছু নেই, আমাদেরকে এসে মেরে ধরেও দিতে পারতো, এরকম একটা মনে হয়। তো মানুষ সবসময় এটা ভাবতে থাকতো যে একটা আমরা কি একবারই একা, আমাদের উপরে কি কেউ নেই? আর মানুষ সবসময় থাকতে চায় একটা ওই জাস্ট ওয়ার্ল্ড, মানে হচ্ছে একটা ন্যায়পরায়ণ ইয়ের মধ্যে থাকতে, যে একজন মাথার উপরে কেউ আছে, আমি ভালো করলে ভালো করবেন তিনি আমার, এই ধরনের একটা মানসিকতার মধ্যে থাকে। আসলে মানুষের মধ্যে একটা এই প্রথমত একটা ব্যাপার যে মানুষ একসময় যখন এই ধর্ম যখন সৃষ্টি হচ্ছে, তখন মানুষ কিছু কিছু প্রশ্নের জবাব পেত না, তারা সেই প্রশ্নগুলো এরকম অলৌকিক ভাবে দেওয়ার চেষ্টা করতো। দ্বিতীয়ত আরো একটা জিনিস, এই যে একটা জাস্ট ওয়ার্ল্ডের কথা বললাম, একটা ন্যায়পরায়ণ একটা ইয়ের কথা বললাম, তো সেখানে সেরকম একটা থাকতে চাইতো যে কেউ একজন আছে, সে নিশ্চয়ই দেখে টেকে আমাকে রাখবে, এরকম একটা ব্যাপার থাকতো। সেখান থেকে এই ধারণাগুলো আসে, এবং ধারণাটাকে একবারে ভেঙে দেওয়াটা খুব একটা সহজ নয়। এটাকে এটা সময় সাপেক্ষ এই ব্যাপারটা। তা আমার যেটা সাজেশন আপনার কাছে, সেটা অবশ্যই মানে রিলেশনটা কিরকম সেটা আপনি সব থেকে ভালো জানেন। আমরা তো সেই ইয়েতে নেই, সেই প্ল্যাটফর্মে সেই জায়গাটা দাঁড়িয়ে নেই। আপনি কতটা ভালোবাসেন, আপনাকে কতটা ভালোবাসে, সেটা আপনি নিশ্চয়ই সেটা অবশ্যই বুঝতে পারেন। কিন্তু এখানে একটা ব্যাপার যে এই ধর্মের ব্যাপারটা কি হয়, ধর্মের এই যে পর্দাটা যদি থাকে সামনে, তাহলে মানুষের রেশনাল থিঙ্কিং এর উপরে একটা প্রভাব পড়ে সেখানে। তা দেখবেন অনেক জায়গাতেই এরকম একটা একটা ক্ল্যাশ হলো, কিছু হলো, সেখানে ধর্ম টর্ম এই জিনিসগুলো আপনি আহ, আহ, কি 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 জন্য এই জিনিসটা এরকম হলো, সেখানে মানে হয়তো ধরুন আপনি
কোনো একটা ব্যাপার, কোনো একটা মনোমালিন্য হলো, সেখানে এই ধর্মটা আসবে, এরকম জিনিসগুলো হতে থাকবে। তো দুজনে একই প্ল্যাটফর্মে থাকা, একটা জায়গাতেই থাকা, সেটা সব থেকে ভালো, আমি সেটা মনে করি, অবশ্যই মনে করি। এবং সেই রেশনাল ব্যাপারটা, সেই রেশনাল থিঙ্কিংটা, এটা কিন্তু আস্তে 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 ইনফিল্ট্রেট করতে হবে, কোয়েশ্চেন করে করে, প্রশ্ন করে করে, যে এটা কেন হলো, এটা এরকম কেন হলো, এই অসঙ্গতিটা কেন, তাহলে কি এরকম ব্যাপারটা এরকম, এরকম ভাবেই করতে পারেন, এটুকুই বলার, দ্যাটস অল। বাকি তো মাধব ভাই বলেই দেন খুবই সুন্দরভাবে। হ্যাঁ হ্যাঁ, অমিত ভাই আপনি একদম চমৎকার একটা কথা পয়েন্ট বলেছেন, যে সেই সেই উনার সঙ্গী সবসময় ওনার প্রতি বায়াসড থাকবে, প্রত্যেকটা জিনিসে বায়াসড থাকবে এবং খুবই থাকবে, মানে খুবই খুবই প্রিজুডিস থাকবে ওনার ওনার মধ্যে, এনার প্রতি। অবশ্যই এই যে হাজারো ভালো কাজ করুক, ধরে নিবে যে এবারটা তো জাহান্নামে যাচ্ছেই, ইস তুমি জাহান্নামে যাচ্ছ, আমার খুব খারাপ লাগতেছে, মানে সে ভাববে এল ভাইকে ভাববে একটা দয়ার পাত্র, যে সে খুব দয়া করতেছে একটা জাহান্নামীকে করে, মানে আলটিমেটলি সে উল্টারও লাভ জেহাদের চেষ্টায় থাকবে। এটা এটা মানে আমি জানি না, ওনার সম্পর্কে না জেনে বলাটা ঠিক হচ্ছে না, বাট মানে এরকমই হয় আর কি, সাধারণত লাভ জেহাদের চেষ্টায় থাকে। সেই কারণে আগে আপনি দেখেন তার মোরালিটিটার লেভেলটা আগে জাজ করে দেখেন আপনি একটাবার। আমি তো জানি না আপনি কি তার সাথে কথা বলে দেখেছেন উনি বৈবাহিক ধর্ষণ সমর্থন করে কিনা, বউ পেটানো সমর্থন করে কিনা, বিনা অনুমতিতে সতীন নিয়ে আসা সমর্থন করে কিনা, অর্ধেক সম্পত্তি দেওয়া সমর্থন করে কিনা, নারীদেরকে ঢেকে থাকা বস্তা দিয়ে সেটা সমর্থন করে কিনা, এগুলো নিয়ে কথা বলেছিলেন ভাই? ধর্ষণ বা সতীন এসব ব্যাপারে তো কথাবার্তা বলা হয় না, বাট এই যে ভায়োলেন্স, যেটা ফিজিক্যাল ভায়োলেন্স বা হচ্ছে সে ব্যাপারে কথাবার্তা হয়েছে। তো এগুলো তো অবশ্যই সে বিরোধী, সে কখনোই হচ্ছে কি বলে, কে চাইবে তার খারাপ, আসলে ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? তাহলে যদি তাই হয়, আপনি একটা কাজ করেন, তাহলে আমাদের সাথে কথা বলতে হবে না, আপনি তাকে আহ করেন, ওই হুজুরের সাথে কথা বলান, কোন একটা হুজুর, আপনার এলাকার যে হুজুর, মসজিদের যে ইমাম, তার সাথে কথা বলান, যে চলো আমরা এক কাজ করি, ইসলাম সম্পর্কে যা কে জানে তাকেই জিজ্ঞেস করেন যে কে সবচেয়ে বেশি জানে ইসলাম সম্পর্কে, তার কাছেই যান, গিয়ে বলেন যে কোরআন হাদিসের রেফারেন্স সহ তার সাথে কথা বলায় দেন, বলেন যে বলুক, তাদের মুখ থেকে শুনুক এই জিনিসগুলো ইসলামে আছে কিনা। উনি যেহেতু সমর্থন করেন না, তাকে শুধু আগে ভাগে এইটা বলে রাখবেন, তুমি যে সমর্থন করো না, বা তোমার যে মেন্টাল যে মানে মোরাল যে স্ট্যান্ডার্ডটা, এটা আমি নোট করে রাখলাম, আমি আজকে হুজুরের সাথে কথা বলার পরে ইসলামে কি আছে নাই এটা তোমাকে জানানোর পরে এসে আচ্ছা আমি দেখবো তোমার মোরাল স্ট্যান্ডার্ডটা ফল করে নাকি আগের জায়গাতেই থাকে। এটা আপনি খেয়াল করে দেখবেন, যদি মোরাল স্ট্যান্ডার্ড ফল করে, মানে হুজুরের সাথে কথা বলার পর যদি সে বলে আসলে তো এটার মধ্যে তো আল্লাহর রহমত রাখছে, আল্লাহই তো করতে বলছে এরকম, এটা তো খারাপ কিছু দেখি না ভাই, এরকম যদি কথা বলে, ভাই আমার মনে হয় যে আপনি সারাটা জীবনের জন্য পস্তাবেন এই এই মানুষের সঙ্গে জীবন কাটালে। এটা আমার জাস্ট, আমি আবারও বলছি, আমি না জেনে বলাটা ঠিক হবে না তার সম্পর্কে, আপনার সম্পর্কে, আপনাদের রিলেশন সম্পর্কে, আমি একেবারে খুবই জেনারেলাইজড কথাবার্তা বলছি, এগুলোকে আলটিমেট ধরে নিয়ে আবার মন খারাপ করবেন না। না না না, আসলে আচ্ছা, মন খারাপের জন্য তো কিছু না, এখানে আপনি যে পরামর্শগুলো দিচ্ছেন অবশ্যই অনেক মানে লজিক্যাল পরামর্শ দিচ্ছেন আসলে। এবং আমার কাছে এটা মনে হয় যে এই যে মানে বিলিফের ব্যাপারটা, এটা কিন্তু অনেকের মধ্যে অনেক মানে প্রবলেমের সৃষ্টি করে এবং একটা পর্যায়ে সৃষ্টি হবেও। তো এই ব্যাপারটা আগে থেকে ক্লিয়ার করে নিয়ে দুজনের মধ্যে যদি একটা সমঝোতায় আসতে পারি, বা তাহলে সেটাই বোধহয় সবচেয়ে ভালো হয়। আপনার কথা যেটা আচ্ছা, একটা 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 জিনিস জাস্ট বলি। হ্যাঁ, আমি আপনার দুঃখটা বুঝি, কারণ হচ্ছে আমিও এক সময় এই ইয়েতেই আমি এই সিচুয়েশনে আমিও ছিলাম এক সময়। তবে সেটা একটুখানি মানে সিচুয়েশনটা পুরোপুরি একরকম নয়, সেই ডিটেলসে আমি আজ গেলাম না। তা যাই হোক, তা আমার স্ত্রীও সেও হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করতো। সে যা যা ধর্ম মানুক বা না মানুক, ঈশ্বরে বিশ্বাস করতো। তো এইটা নিয়ে একটুখানি ঝামেলা ছিল, অসুবিধা ছিল, কারণ আমিও একসময় যখন ছোট ছিলাম তখন আমিও ঈশ্বরে বিশ্বাস করতাম, সে বিষয়ে সেটা অস্বীকার করতে বাধা নেই। কিন্তু পরবর্তীকালে যখন আমি নাস্তিক হয়েছি, আমার বউ অনেক পরে নাস্তিক হয়েছে, মানে কড়া ভাজা নাস্তিক যদিও নয়, সেরকম নয়, কিন্তু তাহলে কিন্তু এখানে কতগুলো ব্যাপার ছিল জানেন তো। এখানে হচ্ছে এই যে এইখানে হচ্ছে কতগুলো কন্ট্রাডিকশন তৈরি হয়েছিল আমাদের ক্ষেত্রে। সেই কন্ট্রাডিকশন গুলো দেখবেন হয়তো আপনাদের ক্ষেত্রেও তৈরি হবে, ঠিক আছে? মানে আপনি দেখবেন এই প্রতি পদে দেখবেন, প্রতি পদে যখন এগোবেন তখন হচ্ছে কতগুলো কন্ট্রাডিকশন তৈরি হবে। কন্ট্রাডিকশন কিরকম, যে একটা বাস্তবের সাথে একটা ধার্মিক যে মতবাদ, সেইগুলোর একটা কন্ট্রাডিকশন তৈরি হয়, ধীরে 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 তৈরি হয়। এটা কেন, ওটা কেন, সেটা কেন। আপনি হয়তো খুবই ভালোবাসেন, আপনাকেও হয়তো খুবই ভালোবাসে, আমি জানি না সেটা। তা এই কন্ট্রাডিকশন গুলোর মধ্যে থেকে কিন্তু আপনাকে এই জিনিসটা বের করে আনতে হবে, কেন আপনি নিজেও যেরকম ভাবে ভাবতেন, তাকেও ধীরে ধীরে সেই ভাবনা চিন্তাগুলো ভাবতে শেখাবেন। হ্যাঁ, আম, মানে এটা সিচুয়েশনটা মাতু ভাই বলছে বলে আপনি ওটাকে মানে ডিসঅ্যাটেন্ড হবেন না। মানে মাতু ভাই একটা বলছেন, যেটা সেটা একটা অন্য লজিক থেকে বলছেন, আপনি অবশ্যই সেটা ভালো বোঝেন, খুবই সুন্দর বোঝেন, হয়তো যে ব্যাপারটা নিজের রিলেশনে আছেন সেখানে, হ্যাঁ, অমিত সেটা ভাই, আপনি অমিত ভাই একটা জিনিস কি মিস হয়ে গেল হ্যাঁ, না? কোনটা সেটা কোনটা হচ্ছে মানে
আমি এই জিনিসটা সবসময় বলি যে যেই মানুষটা তার সঙ্গীকে বদলাতে পারে না, যেই সঙ্গীর সাথে 24 ঘন্টা কাটায়, সেই মানুষটা আসলে মানে আমার মনে হয় না যে সেই মানুষটা কারোর সাথে ডিসকাশন করার উপযুক্ত। মানে সেই মানুষটা আসলে তাকে ডিসকাশন কিভাবে করতে হয় এই বিষয়ে আগে তার শিক্ষানো জরুরি। তো আপনার ক্ষেত্রে যে সুবিধাটা হয়েছে যে আপনি তার 24 ঘন্টার সঙ্গী ছিলেন, তাই না? কিন্তু হ্যাঁ ওনার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ যেটা হচ্ছে সমস্যাটা, উনি ওনার 24 ঘন্টার সঙ্গী না, এবং ওনার বাইরে অন্যদেরও ইনফ্লুয়েন্স পাচ্ছে, উনি কন্টিনিউয়াসলি পাচ্ছেন। তাই উনি যখন সঙ্গী হবেন, সঙ্গী হবার সময় উনি জেনে বুঝেই আসছেন যে এই মানুষটা আমার বিপরীত মতাদর্শের। তখন যদিও একটা চান্স থাকে, বাট প্রিজুডিস নিয়ে তার সাথে চলে আসছেন, মানে আগে থেকে মাথার মধ্যে সেট করে রেখে আসছে যে সে বিপরীত মাইন্ডের, আমাকে কিছু বললে মানে সে কিন্তু তখন ডিফেন্সিভ হবে, কিছু বললেই ডিফেন্সিভ হবে, চেষ্টা করবে যাচ্ছে এই ডিসকাশনে গেলে সে কি আমাকে আসলে ধর্ম থেকে বাইরে আনতে যাচ্ছে, এইরকম এইরকম আর কি চিন্তা করবে উনি। এই জন্য আমি এই জিনিসটা বলেছি যে যারা, যেমন উনি যদি এসে বলতেন ওনার স্ত্রীর সাথে সমস্যা, যেমনটা এর আগে হয়েছিল, আমি অবশ্যই বলতাম যে অবশ্যই বদলানোর চেষ্টা করতে হবে। ভাই 24 ঘন্টা তার সাথে থাকতেছেন, আপনি তার সাথে অন্তরঙ্গ মুহূর্তে সময় কাটাচ্ছেন, তারে আপনি দিনে একটা করে লাইন যদি মাথায় ইনপুট দেন, তাহলেই তো 365 দিনে 365 লাইন ইনপুট দেওয়া হয়ে গেল। মোরালিটির আর কি বাকি থাকে? 365 দিন এনাফ টাইম মোরালিটি সম্পর্কে একটা মানুষকে চেষ্টা মানে বোঝানোর জন্য। কিন্তু উনি তো এখন সেই সুযোগটা পাচ্ছেন না। না, আমার ক্ষেত্রে অবশ্য একটা যে ঘটনা ঘটেছিল, আমি মানে পার্সোনাল ব্যাপারটি শেয়ার করছি। আমার ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল, আমার বউ ইনফ্লুয়েন্সড হতো, মানে আমার স্ত্রীও ইনফ্লুয়েন্সড হতো, অনেকভাবেই ইনফ্লুয়েন্সড হতো। বুঝতেই হুম পারছেন এখন ধর্ম কিভাবে ইনফ্লুয়েন্স করে, সেটা হুম হুম সত্য জিনিসকে অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করে, সেরকম ভাবে করে, সেই জিনিসগুলো ইনফ্লুয়েন্স তো হতোই। কিন্তু তাহলেও একটা জিনিস কি হতো যে ও আসলে আরেকটা জিনিস হয়েছিল, সুবিধা হয়েছিল যেটা আমার স্ত্রীর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার স্ত্রী একটু উচ্চশিক্ষিত, মানে নিজেও ভাবতে পারতো আর কি, নিজেও জিনিসটা মানে বিটেক করেছে অনেক, মানে সে যাই হোক জিনিসগুলো বুঝতে পারতো নিজে। সেইটা আমার ক্ষেত্রে একটা সুবিধা হয়েছিল। কিন্তু সেই ইনফ্লুয়েন্সটা আমি, আপনি যেটা বললেন, আমি কিন্তু ওই রকমই কন্টিনিউয়াসলি ব্যাপারটা করতাম, মানে ইট ওয়াজ এ কন্টিনিউয়াস প্রসেস। মানে সারাদিন ধরে হয়তো মানে একটা জিনিস, একটা ফেজ থাকতো আর কি ব্যাপারটার মধ্যে, এবং সেটা একটা বেশ বড়সড় এবং ইনফ্লুয়েন্সিয়াল ফেজ থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট রাইট। ঠিক আছে এলএল ভাই, আপনি তাহলে ওনার সাথে মোরালিটি নিয়ে কথা বলেন। আপনি যে ধর্ম মানেন না এই কথাটা আড়াল করে হুজুরের সাথে উনি কথা বলতে চাইলে হুজুরের কাছে নিয়ে যান, হুজুরের কাছ থেকে শোনান ওনাকে ইসলামে কি আছে, কোরআন হাদিস খুলে খুলে দেখান, এবং এরপরে দেখেন মোরাল স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয় কিনা। মোরাল স্ট্যান্ডার্ড আর যদি আপনি চান যে না, এমত অবস্থায় এই যে একটু একটু কি এটাকে খাট্টা মিট্টা বলে না অমিত ভাই, নাকি একটু খাট্টা মিট্টা রিলেশনশিপ নিয়েই আপনি যদি চান জীবনটা পার করে দিবেন, একান্ত আপনার ইচ্ছা, মানে আপনার ইচ্ছা। খাট্টা মিট্টা সম্পর্ক কিন্তু একেবারে খারাপ না, মানে দুজন দুজনের প্রতি যদি থাকে তাহলে তো আসলে সেটাও খুব ইয়ে কিছু না। অপোজিট পোল অ্যাট্রাক্টস। পুরাই পুরাই। এলএল ভাই। জি, থ্যাংক ইউ। অবশ্যই আমি ব্যাপারটা নিয়ে আর কথাবার্তা বলবো। প্রথমে নিজেই বোঝানোর চেষ্টা করবো। আমি যদি দেখি যে আমার বোঝানোতে হয়তো সে হয়তো, যেহেতু আমার একটা স্ট্যান্ড পয়েন্ট, সে অবশ্যই ভাববে যে হচ্ছে আমি তাকে একটা অপোজিট স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছি, তখন তার স্ট্যান্ড পয়েন্টের যে আছে তার সাথেই না হয় কথা বলে তাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে দেখো তোমার লোকই এই কথা বলছে, আমি তো এই কথা বলছি না আসলে। হ্যাঁ। আর হচ্ছে যেটা বললেন যে হচ্ছে কি বলে সাফার করতে হবে, চেষ্টা করবো যতটুকু কোনো চেষ্টা করা যায়, এবং এইভাবে চেষ্টা করবো যেন এটা কোনো একটা ইস্যু না হয়। আর যদি হয় তাহলে তো অবশ্যই, মানে আমি এমন একটা পর্যায়ে এসেছি যে হচ্ছে মূলত এই যে কোনো কারণে এই ব্যাপারটা তার আমি নিজে বেঁকে যেতে চাচ্ছি না আর কি। তো এটাই আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি যেই সিদ্ধান্তই নেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি ব্যক্তিগতভাবে আমার কোনো পরামর্শ বা এরকম কাউন্সিলিং এর দরকার পড়ে, ভাই আমাকে আপনি নক করেন। আমার ইমেল তো matubbar.contact@gmail.com, অথবা আমার টেলিগ্রামে নক করতে পারেন, ইউজার নেম মাতুব্বার, অথবা পেজে নক করতে পারেন, অথবা আইডিতে নক করতে পারেন, যেভাবেই হোক। আল্লাহর মতো নির্দিষ্ট মাধ্যমে আমাকে ডাকতে হবে না, যে কোনো ভাবে ডাকতেই সাড়া দেবো জি ইনশাআল্লাহ। জি, অবশ্যই অবশ্যই, কোনো সাহায্য লাগলে অবশ্যই আপনাকে যোগাযোগ করবো আর কি। ঠিক আছে এলএল ভাই, ভালো থাকবেন তাহলে। জি জি, থ্যাংক ইউ, গুড নাইট। আচ্ছা আচ্ছা, গুড নাইট। আর আমাদের সাথে আরেকজন ছিলেন, আমি ভুলে গেছি ওনার নামটা, খুব সম্ভবত আমি নামটা ভুলে গেছি। উনি ওরকম একজনের সাথে, উনি ওরকম আমি ওনার আর কোনো আপডেট পাইলাম না, উনি একজনের সাথে হয়তো মানে সম্পর্ক ছিল ওনার। আচ্ছা, তার মানে ধরে নিতে হয় অমিত ভাই যে মনে হয় আর হয়নি, তাই না? তা নাহলে তো এসে বলতো যে ভালো হ্যাঁ, আছি। নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এবার তাহলে একটা কাজ করবো, আমরা আরেকটা লাইভ করবো, সেটা হচ্ছে লাভ গুরু, নাস্তিকদের লাভ গুরু, এরকম একটা করবো। ভাই এমনি পচায় না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু জেসমিন আপুর কথা শুনি। জেসমিন আপুর কথা শুনি। জেসমিন আপু, আপনি বলেন কেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? খুবই ধীরে। জেসমিন আপু একটু লাউডলি বলা যায় কিনা দেখেন একটু কাইন্ডলি। হ্যালো, এখন কি শুনতে পাচ্ছেন? না, স্টিল সেম। ও, তাহলে তো কথা বলতে পারবো না। একটু হালকা দিয়ে শুনতে পারেন তাহলে বলবো। হ্যালো হ্যালো, জেসমিন আপু, হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
আমি তো একদমই মানে খুবই কষ্ট হচ্ছে, যারা হেডফোন কানে দিয়েছে তারা হয়তো। অমিত ভাই কেমন আপনি শোনেন? কি শুনতে পাচ্ছেন? না, খুবই আস্তে শোনা যাচ্ছে, খুবই আস্তে শোনা যাচ্ছে দিদি। তাহলে কি করব? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন অনেকটা বেটার হয়েছে। আচ্ছা, আমি এখন হেডফোন খুলে ফেলছি। আমি খুব দ্রুত কথাটা শেষ করি। সেটা হলো যে এই একটা আপু আসছিলেন, সম্ভবত কমলা নাম ওনার। ওই আপুটার কথা শুনে আমার ভীষণ খারাপ লাগছে, কারণ আমি একজন মানুষ এবং একজন নারী হিসেবে আমি ওনার কথাটা সবচেয়ে বেশি বুঝতে পারছি। এই ধরনের কথা শোনার পরে যখন এরকম, আমি এই জন্য এদেরকে বলি যে এরা মানুষ না, মানুষের আকৃতি নিয়ে জন্ম নিচ্ছে কিন্তু আসলে ওরা অমানুষ। আহ, যে কমেন্টটা করলো তার সাথে আর কোনো কথা, আপনারা বলেন যে ঠান্ডা মাথায় যুক্তি নিয়ে কথা বলতে, কিন্তু যুক্তি আর তখন থাকে না। আমরা হাজার হলে আমরা মানুষ, তো আমাদের কষ্ট হয়, ওই জন্য তখন যুক্তি তার আসে না। এই জন্য তার সাথে আর আপনারা কন্টিনিউ করেন নাই। তো ওই আপুর সাথে আপনারা এটা একটা কথা আমি সম্বোধন জানাচ্ছি, এবং আমি বুঝতে পারি যে আমরা অনেক মেয়েরাই হয়তো আমরা বলি না, লোক লজ্জার ভয়ে বা একটা ইসের ভয়ে আমরা, বা দুঃখে আমরা লোক শেয়ার করি না কারোর সাথে যে আমাদের ফিলিংসটা কি। কিন্তু রেপ ইজ রেপ, সেটা হাজবেন্ড করুক আর বয়ফ্রেন্ড করুক আর রাস্তার লোক করুক, তবে যখন হাজবেন্ডরা করে তখন কিন্তু সেটা অনেক বেশি কষ্টের। কারণ তাকে আপনি ভালোবাসেন, তার সন্তানের মা আপনি, তার সাথে আর একটা ফ্যামিলি আপনার সাথে জড়িত, অনেক ব্যাপার আছে সেখানে। কিন্তু মানে সবচেয়ে ধোঁকা হয় যে কোথায় যাবেন, মানে এর চেয়ে অপমান আর মেয়েদের কাছে নাই, যে স্বামীর কাছে যখন তারা ধর্ষিত হয়। এটা হলো আমার কথা। আর আর একটা কথা আপনারা বললেন যে নো মিনস নো, নাম মানেই না। কিন্তু অনেক সময় কিন্তু জোর করে যদি হা হয় পরিস্থিতি, তাহলেই যে ওটা আহ, হা হয়ে যাবে তা কিন্তু না। ঠিক আছে, ওইটা কিন্তু আপনার এপি হবে, ওইটা কিন্তু আপনার অত্যাচারী হবে। কিন্তু সে যতই আপনার পরিস্থিতি পড়ে যায়, আমি সরাসরি বলি, যদিও এটা অনেক অনেক আগের কথা, এটা বলার উচিত না, বলে লাভ কি, কিন্তু এটা একদম এক্সাম্পল হিসেবে বলি। যে আমি সবসময় বলি সাফিয়ার ঘটনাটা, আপনারা সবাই জানেন যে তার হাজবেন্ড কিভাবে মারা হয়েছিল, তার বাবা চাচা তাদের আত্মীয় স্বজন পুরুষ যেগুলোকে এক রাতের মধ্যে নাকি গর্ত করে, মানে যেভাবে পড়ি ইসলামিক সোর্স থেকে, এভাবে রক্তের স্রোত থেকে যখন মেয়েটাকে বললো যে তোমাকে মুক্তি দেবো, তুমি আমাকে বিয়ে করো, এটাই তার দেনমোহর, সো কল বিয়ে হয়ে গেল। এটা কি, ওটা তো হ্যাঁ আমার ইসলামিক সোর্সে জানা যাচ্ছে এটা হ্যাঁ, কারণ উনি তো বিয়ে করছে, উনি তো রাজি হয়েছে যে হ্যাঁ আমি আল্লাহ রসুলকে মেনে নিলাম। তাহলে ওটা কি আপনার হ্যাঁ হয়ে গেল? ওটা কিন্তু হ্যাঁ ছিল, কিন্তু ওটা কিন্তু নার চেয়ে বড় কথা, তো অসহায়ভাবে ওটাকে পরিস্থিতির শিকার, এরকম পরিস্থিতি যখন মেয়েরা শিকার হয় তখন কিন্তু ওটা রেপই হয়। ওটা কিন্তু, আর ওটা যে ধর্মের লেভেল থাকে, ট্যাগ থাকে, তার মানে এটা কিন্তু একদম ঐশ্বরিক কিছু হয়ে যায় না। আপনাকে মানুষ হিসাবে চিন্তাধারা দিয়ে দেখেন, একটা দেখেন যে ওটা কি হচ্ছে, ওটা ওটা রেপ। এটা এই জন্য আমি বললাম যে আপনারা বললেন যে না মানে না, অনেক সময় হা পরিস্থিতি হলেই যে ওটা হা তা না। আপনারা কি বলেন? জি জি আপু, আমরা আপনার সাথে পুরোপুরি একমত। ইয়াসমিন আপু। আর এই যে একটা ভাই আসছিল, ওনার রিলেশনশিপের কথা বললো, এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে। মানে খুব হার্ড পাওয়া বাংলাদেশে আপনি এরকম মডারেট মুমিনা অনেক পাবেন, তারা আসলে মুনাফিকুন, নবীর ইয়েতে হিসাব এটা মুনাফিকুন। কারণ আপনাকে তো যদিও আর একটা কথা আছে যে আপনি খুন করেন, রাহাজানি করেন, আপনি জিনা করেন, আর আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, এক সময় না এক সময় পুড়ে ধরে তারপরে যাবেন আর কি ভিজতে, যত গুনাই করেন। সেই একটা অপশন রেখে দিছে। কিন্তু কথা হলো যে আপনার তো এটা তো কোনো রিলেশনশিপ স্মুথ হবে না। আর এই যে দয়া দাক্ষিণ্য, এই যে আমার ফ্যামিলিও যেমন বলে নামাজ কালাম পড়, অমুক কর তমুক কর, যখন সব কথা বলি যে দেখো এগুলো হয়েছে, বলে ধর্মে সব ধর্মেই খারাপ আছে, খারাপটা দেখিস কেন, অত কিছু দেখিস না, শুধু নামাজ কালাম পড়, আল্লাহ রসুলকে মান। তার মানে যে রসুলকে দেখো কি অবস্থা, কিভাবে সম্ভব একটা মানুষ হিসেবে আত্মসম্মান কি থাকে? আমি একটা মানুষ, আমি একটা নারী হিসেবে যে আত্মসম্মান থাকে আমার, আমি কি করে একজন একটা আধ্যাত্মিক লেভেলে আমি কাউকে মানতেই পারি, কিন্তু আমি কাকে মানছি সেটা তো দেখতে হবে। তার এক কি, সে তো রেপ করছে, সে তো রাহাজানি করছে, যে যত রকমের অনৈতিক কাজ করছে, কিন্তু আমাদের সারা জীবন ভয় দেখেছে এক ওয়াক্ত নামাজ না পড়লে হাজার হাজার বছর পড়াবে, এটা করলে হবে, ওটা করে ওটা করো না অন্যায়, সেটা করে, কিন্তু নিজেরা অন্যায়ের মধ্যেই ডুবেছিল। মানে ডুবে ডুবেই তারা নিজেরাও ধ্বংস হয়ে গেছে। চার খলিফা 3টাই অপঘাতে মৃত্যু হয়েছে, তার নাতি একটাকে বিষ খাওয়াইছে আর একটা গলা কেটে মারছে। মানে টক্সিক এনভায়রনমেন্টে থেকে টক্সিকের শাস্তি তারা নিজেরাই পেয়ে গেছে। এটা হয়, এটা কোনো কোনো গড তাকে শাস্তি দেয় নাই, টক্সিক এনভায়রনমেন্ট থাকতে টক্সিকের মতোই খেয়েছে তারা, ডুবে মরে গেছে সব। ইয়াসমিন আপু, আপনার কথা অনেক ধীরে শোনা যাচ্ছে, তো আপনি দ্রুত যদি শেষ করেন কাইন্ডলি। হ্যাঁ ঠিক আছে, আমি হয়ে গেছে কথা আপনাদের, তা আপনারা কথা চালান, আমি শুনছি। আমার কথা শেষ আর কি।
আচ্ছা, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য জেসমিন আপু। শুভরাত্রি। আচ্ছা, এরপরে আমরা লকডাউনের কথা শুনি। লকডাউন ভাই বা বোন বা যিনি কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু সমস্যা হচ্ছে না, ইকো হচ্ছিল। হ্যালো, এভাবে আপনি কি পাশে এখন কি ইকো হচ্ছে? ইকো হচ্ছে? আপনি হেডফোনে আছেন? হেডফোনটা লাগান। হেডফোনেই ছিলাম, তার আচ্ছা আমি খুলে দেখি। স্টিল কি ইকো হচ্ছে? এখন হ্যাঁ হচ্ছে। হ্যালো, এখন দেখি হচ্ছে কিনা। না, এবারে হচ্ছে না, বলেন। মনে হয় ইকো হচ্ছে এখনো না? না, এখন হচ্ছে না, এখন ঠিক আছে, বলেন। হ্যালো, হ্যাঁ, লকডাউন আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? এখন ইকো হচ্ছে না কিন্তু, আবার ইকো হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ভাই আমি হচ্ছে জাস্ট একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে মানে আমি নিজেও একজন ধর্মহীন মানুষ অনেকদিন থেকেই, বাট সামটাইমস ওই যে মানে আমি তো জাস্ট বিলিভ করি যে এমন না, বাট আমি কোনো প্রমাণও পাই নাই যে আফটার আর্থ বা আফটার লাইফ বলে কিছু আছে। তো এটা থেকে সামটাইম মানে এক ধরনের ভয়েডনেস ফিল হয়। তো এরকম কি আপনারাও কি ফিল করেন কিনা, বা করলে এটা কি ডিল করেন কিভাবে, সেটা একটু জানতে চাচ্ছিলাম। মানে মাঝে মাঝে এটা মানে অনেক মানে আমাকে মানে এরকম মনে হয় যে অ্যাকচুয়ালি এটা থেকে মানে যেহেতু একটাই আমাদের লাইফ, সো পরে থাকবো না, এটা থেকে এক ধরনের ভয়েডনেস ফিলটা আসে। হয়তো আমার মানে ল্যাকিংস থাকতে পারে এই বিষয়ে জানার, তো ওইটাই জানার জন্য আর কি। মানে এরকমটা হওয়াটা কি স্বাভাবিক কিনা, বা এটা খুবই স্বাভাবিক। আপনারা কেমন ভাবে ডিল করছেন বা করেন, এটা আর কি জাস্ট। খুবই স্বাভাবিক। আমরা প্রত্যেকে এই অবস্থাটার মধ্য দিয়ে পার করি। খুবই স্বাভাবিক অবস্থা এটা একটা। মানে আপনি মোটেই মনে করবেন না যে আপনি একাই খুবই অবস্থায় আছেন, এবং আমরা সবাই এই অবস্থার মধ্য দিয়ে যাই, এবং এটাকে আবার ছোট করেও দেখবেন না, বড় করেও দেখবেন না, স্বাভাবিকভাবে নিন এবং ডিল করার চেষ্টা করেন। সেটা হচ্ছে সত্যি বলতে এটা তো সত্য কথা যে আমরা যখন জানতে পারি যে কিছুদিন পরে আমাকে করবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, আমি আসলে মাটিতে মিশে যাব, আমার শরীরের যত উপাদান আছে সেগুলো আবার প্রকৃতিতে ফিরে আসবে ওই অবস্থাতে, তখন একটু মেনে নিতে কষ্ট হয়। মেনে নিতে কষ্ট হওয়ার কারণটা আমি খুঁজে বের করেছি। আমার ক্ষেত্রে এই কারণটা আমি খুঁজে পেয়েছি কেন? আমার কাছে মনে হচ্ছে আমি নিজেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু মনে করছি, এই জন্য আমার চলে যাওয়াটাকে আমি মেনে নিতে পারছি না। মানে আমি নিজেকে খুব হাম্বি দাম্বি মনে করতাম, মনে করছি। সেই জন্যই হয়তো আমি মানে মেনেই নিতে পারতেছি না আমি এই দুনিয়াতে থাকবো না রে। এটা কেমনে সম্ভব? আমি না থাকলে দুনিয়া চলবে কেমনে, বা আমার দুনিয়া চলবে কেমনে? তো মানে যখন আমি বুঝতে, তখন আমি নিজেকে প্রশ্ন করলাম যে আচ্ছা, ওই যে আর 10টা প্রাণী, ধরেন একটা গাছ যে কিনা একটা পরিত্যক্ত বাড়ির হচ্ছে ফাটল, একটা দেয়ালের ফাটল থেকে বেয়ে ওঠে, ফাটলের মাঝখান দিয়ে বড় হয়ে ওঠে, যেটা কিনা কিছুদিন বয়স হওয়ার পর সে হয় তার ওজন তার ভরের পড়ে যায়, নিচে পড়ে যায়, ওজনের ভরে নিচে পড়ে যায় ওজনের কারণে, অথবা সে তার শেকড়টাকে শক্ত করে ওখানেই থেকে যায়, কিন্তু তারপরেও একটা সময় তাকে সে চলে যায়, মরে যেতে হয় তাকে। আচ্ছা, তার চাইতে কি আমি বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীর কাছে বা ইউনিভার্সের কাছে? মানে সে না থাকলে যেরকম অনেক, সে এমনকি পার্থক্য আছে যে সে না থাকলে অনেক কিছু যায় আসবে, আমি না থাকলে তার চাইতে আরো বেশি যায় আসবে। মানে আমি প্রকৃতির অংশ হিসেবে নিজেকে, একটা ইউনিভার্সের একটা জাস্ট একটা এন্টিটি হিসেবে যখন থেকে নিজেকে কল্পনা করতে পারি, বা যতক্ষণ পারি ততক্ষণ আসলে এই ধরনের চিন্তাটা আসে না। যখনই আবার এটা তো আসলে সবসময় পারা সম্ভব না, তাই না? আমাদের তো কনসাসনেস কাজ করে সবসময়। এই নিজেকে একেবারে সবসময় এরকম তো কাঠখোট্টা মনে করা তো সম্ভব না কারো পক্ষে, তাই না? রোবট হইলে হয়তো পারতাম এটা। মাঝে মধ্যে খারাপ আমারও লাগে, বা আমাদের সবারই লাগে। এই জিনিসগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন নিজেকে মানে নিজেকে খুব গুরুত্বপূর্ণ না ভেবে। এর মানে কম গুরুত্বপূর্ণ ভাবা না, কিন্তু জাস্ট আপনি নিজেকে গুরুত্বপূর্ণ ভাববেন না, তাহলেই হবে। মানে আমি আপনাকে গুরুত্বহীন মনে করতে বলছি না, মাঝামাঝি। বুঝতে পারছি আমি ভাইয়া, মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অমিত ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছেন। অমিত ভাই বলেন। আমি জাস্ট শিওর। একটা জিনিস, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে লকডাউন ভাই। ধরুন হচ্ছে এই আফটার লাইফ, মানে ধরুন হচ্ছে লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে একটা জীবন আছে, সেখানে আপনি কি করছেন বলে আপনার মনে হয়? সেই জীবনে কি করছেন? মানে এটা না, আমি তো ওইরকম কিছুতে আমার আস্থা নেই। না না না, ধরুন হচ্ছে অমিত ভাই একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা আফটার লাইফ পেতেনও, মানে ধরেন আপনি একটা আফটার লাইফ পাচ্ছেন, ধরে নেন আর কি, একটা জাস্ট যুক্তির খাতিরে ধরে নেন আলোচনার জন্য, যেটা কিনা এটারনাল, যেটা কিনা শেষ নাই কোনো, ওই লাইফটাতে আপনি কি সেটা মনে হয় মোর মিনিংলেস। হ্যাঁ বুঝতে পারছি, সেটা আরো মোর মিনিংলেস হইতো যেটা ওটা যদি ইটারনাল হইতো। আচ্ছা অমিত ভাই কারণ মানে হ্যাঁ সরি হ্যাঁ,
তার মানে দেখুন, তার মানে একটা জিনিস, একটা ধরুন হচ্ছে একটা ইটার্নাল একটা লাইফ আছে, সেখানে আপনি একটা স্বর্গে গিয়ে বসে আছেন, বসেই আছেন আকাশের দিকে, বা আকাশও নেই সেখানে, কি আছে ভগবান জানে, সেদিকে হা করে তাকিয়ে বসেই আছেন, সময় নেই, কিছু নেই, খিদে নেই, কোনো কিছু করার কোনো তাগিদ নেই, বসেই আছেন। এটা কি খুব ভালো হতো? না, ডেফিনেটলি ওইটা তো আরো ওর সিনারিও হতো আরো যদি মানে মর্মান্তিক, এরকম কিছু থেকে থাকে। আরো অবশ্যই, মর্মান্তিক একটা সিচুয়েশন। হ্যাঁ, তার মানে দেখুন, ডেফিনেটলি। আপনি এই জীবনে আছেন, এই যে এখানে একটা সমাজের জন্য কিছু করছেন আপনি, সমাজের জন্য আপনি হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কিছু হতে পারে, আপনি সমাজে একটা অবদান রেখে গেলেন, আপনি অবদান রেখে আপনি সেই আপনি এই যে একটা পরবর্তী প্রজন্মের জন্য জায়গা করে দিয়ে চলে গেলেন। হ্যাঁ, সেখানে আরো একটা নতুন প্রজন্ম এলো, তারা আরো নতুন কিছু করলো, আরো নতুন ধরনের জিনিস করলো, বিজ্ঞানের অগ্রগতি বলুন, বা নতুন কবিতা লিখলো, নতুন গল্প লিখলো, নতুন গানের জন্ম দিল, একটা নতুনত্ব এলো। হ্যাঁ, তার মানে ব্যাপারটা কি, তার মানে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই কি বেটার নয়? হ্যাঁ, এইভাবেই যদি অবশ্যই। আপনি তাহলে তো এখানে তার কোনো ভয়েডের কিছু থাকে না, তাই না? একটা নতুন জিনিস, নতুনত্ব, একটা সুন্দর একটা সাইকেলের মধ্যে দিয়ে চলছে, অসাধারণ একটা সুন্দর ব্যাপার। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারি, বাট আমি ওই যে মাতব ভাই মানে মাতব ভাই যেটা অ্যাড্রেস করছিল, আমি ওইটাই আসলে বুঝতে চাচ্ছিলাম যে মানে ওই যে আমি হয়তো সামটাইমস নিজেকে মনে করি যে আমাকে থাকতেই হবে বা এরকম কোনো কিছু একটা মনে করো, ওই টাইপের ফিলিংস থেকে হয়তো আসে কথাটা, হ্যাঁ, সেটা আই গেস আসে, কিন্তু ওইটা। হ্যাঁ, আপনি এটাও ভাববেন যে আপনি থেকেই বা কি করবেন, হ্যাঁ, এক্স্যাক্টলি। অমিত তখন ভাইয়ের দেখবেন। পয়েন্টটা সংক্ষেপে বললে ব্যাপারটা এরকম, আপনার লাইফটা যেমন আফটার লাইফের অভাবে মিনিংলেস মনে হয়, আফটার লাইফটাও ওইরকম আফটার লাইফের অভাবে মিনিংলেস মনে হবে। হ্যাঁ, একদম ঠিক এই হ্যাঁ, জিনিসটাই আমি অবশ্যই। বলতে যাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে বুঝতে যুক্ত পারছি, করার জন্য। মানে একটা আমি আমি কিনা মরে যাচ্ছি, এইটা যদি মিনিংলেস হয়, সরি, আমি মরে যাচ্ছি কিন্তু ফিরে আসছি না, এটা যদি মিনিংলেস হয়, মানে আমাকে আবারও আসতে হবে, তাহলে আফটার লাইফেরও ক্ষেত্রেও ওইরকম চিন্তা ভাবনা চলে আসবে যে কেন একটা আফটার লাইফ নাই, আমার এখন জীবনের লক্ষ্য কি, আমার কি এইরকমই আজীবন, মানে বোরিং লাগবে। ইনফ্যাক্ট এইটাই ছিল আমার জীবনের প্রথম মুক্ত চিন্তা, যে বেহেশতে গিয়ে আমি কি করব। আমি জানতাম না হুরের কথা, আমি জানতাম না অন্য কোনো কিছুর জি। কথা, আমি জানতাম, আমি ধরে নিয়েছি আমি বেহেশতে যাব, যেহেতু আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমার আল্লাহ এরকম একটা দয়ালু আল্লাহ, আমি যাই করি না কেন আল্লাহ বেহেশতে দিবেই, সবাইরই বেহেশতে দিবে। ইনফ্যাক্ট আমি এটা বিশ্বাস করতাম চলতে। তো তখন আমি মনে করতাম যে বেহেশতে গেলাম, খাওয়া চাওয়া মাত্র খাচ্ছি, হজম হয়ে সেটা শরীরে মিশে যাচ্ছে, কোনো পায়খানা করার কোনো দরকার নাই, মানে আমি কি মোটা হয়ে যাব নাকি ওইরকমই থাকবো? আচ্ছা, ধরে নিলাম মোটা হইলাম না, ওইরকমই থাকলাম, মানে প্রতিদিন ঘুমাইলাম, ঘুম থেকে উঠে দোয়া করলাম, কি নামাজ পড়লাম, আবারও ওই খাওয়া দাওয়া করলাম, ঘুমাই গেলাম, যা মন চাইলো তাই পাইলাম। মানে এটার আউটকামটা কি, মানে এটার জীবনের লক্ষ্যটা কি? জীবনে কোনো লক্ষ্য নাই আমার, জীবনের লক্ষ্য নাই। আমি কি তাহলে গরু ছাগলের মতো, এই যে যেই কথাটা ওরা এখন বলে যে আরে আমাদের জীবনে কোনো লক্ষ্য নাই, আমরা কি গরু ছাগল নাকি? সেম কোশ্চেনটা আমার আসতো মাথায়, যে বেহেশত নিয়ে, যে বেহেশতে গিয়ে তো আমরা ঠিক তাই হচ্ছি, জীবনের কোনো লক্ষ্য নাই, গরু ছাগলের মতো চাচ্ছি। তখন আমার জীবনের প্রথম এটা ছিল হচ্ছে ডিপ্রেশনের কারণ, এবং অমিত ভাই ধরিয়ে দেয়া হলো ক্লোনাজেপাম সহ আরো 4 রকমের ঘুমের ওষুধ, মানে মানে মাইন্ড রিফ্রেশিং ওষুধ। এইটা ছিল হচ্ছে প্রথম হচ্ছে কি বলে এটা, সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া, এবং প্রথম সেম থিং গোজ উইথ মি। আমিও মানে দেখিয়েছি ডাক্তার, আমাকেও এরকম এই হাইড্রোজেন স্লিপিং পিল কিছু দিন দিয়েছিল, এন্ড আমি দেখছি ওইটা থেকেও ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়, সো আমি এখন আর ওইটা অ্যাভয়েড অবশ্যই, করছি আর কি। অবশ্যই আমি একটা ওষুধ মুখে দিই ওই বয়সে, কারণ আমি তার তার আগেই হ্যাঁ, আমি ধরে কিছু বলছে। দেখুন একটা জিনিস, মানে আমি এটাই মাঝে মাঝে ভাবি যে অনেক সময় মেডিকেল ইয়েতেও কিরকম থাকে প্রফেশনে, যে এইটাকেও একটা ডিপ্রেশন বলে মনে করা, এটা হ্যাঁ, এই যে আমি কোশ্চেনের অ্যান্সার চাচ্ছি, আর আমাকে বলছে আমি ডিপ্রেশনে আছি, আমাকে ঘুমের ওষুধ দিল। তাও ভালো যে ওই সময় এই 5 বেলা নামাজের যে সিলটা, ওই সিলটা তখনও আবিষ্কার করা হয়নি, তখন ওই সিলটা ছিল না, ওই জন্য ওই সিলটা মারে নাই প্রেসক্রিপশনে, জাস্ট ওষুধের নামগুলোই ছিল। এটা অসাধারণ, এটা অসাধারণ এরকম। আমি অবশ্যই সুবহানাল্লাহ। আমি অবশ্যই এই ফেজের মধ্যে দিয়ে আমি নিজে পার্সোনালি যাইনি, কিন্তু এরকম আমি লোকজনকে দেখেছি। কিন্তু হ্যাঁ, এখন 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 গেলেই হচ্ছে আপনাকে একটা সিল মেরে দেবে প্রেসক্রিপশনের মধ্যে, 5 বেলা নামাজ, সকল সমস্যার সমাধান, জকার নায়ক অ্যাপ্রুভড। তারপরে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, এগুলো লিখে দেয় দেখছি। এক্স্যাক্টলি, এখানে মানে এখানে আরো কতগুলো গল্প হয়, সেটা হচ্ছে যে এখন আবার একটা নতুন স্টাইল হয়েছে, সেটা হচ্ছে মেডিটেশন। হ্যাঁ, এই বলা হয় যে মেডিটেশন করুন, এই করুন, সেই করুন, সেটা হ্যাঁ, মেডিটেশনে কিছুটা মুক্তি হয়, ডিপ্রেশন থেকে কিছুটা বেরিয়ে আসে মানুষ, কিন্তু ওইটুকুই পর্যন্ত। ওখানে একটা ওই একটা 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 প্লেসিবো এফেক্ট তৈরি হয় তার মধ্যে, সেই জন্যই এটা। অমিত ভাই, একটা ক্ষুধার্ত শিশুকে আপনি যদি খাবার না খাইয়ে
ঘুমাতে দেন। সে ঘুম থেকে উঠে কি প্রথমে আবারও ওই ক্ষুধার কথাটাই বলবে না? এক্স্যাক্টলি, তার মধ্য থেকে তো সেই জিনিসটা যায় আমি না মনে না। হয় শুনতে পাচ্ছি না। ও লকডাউন এখন ভাই, শোনা যাচ্ছে? লকডাউন ভাই কার কথা শোনেন না? আচ্ছা, লকডাউন ভাই বোধহয় শুনতে পাচ্ছে না। এনিওয়ে আচ্ছা লকডাউন ভাই, আমি মনে হয় শুনতে পাচ্ছি না। আপনারা যদি শুনতে পান আমাকে মানে ইয়ে করে দিতে পারেন, আপনারা আলোচনা চালিয়ে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে লকডাউন ভাই, ভালো থাকবেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি তারপরে যদি বেশি খারাপ লাগে আপনি পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করেন, ইমেইলে হোক, পেজে হোক, টেলিগ্রামে হোক, মেসেঞ্জারে হোক, আকাশে বাতাসে হোক, জাস্ট ইয়া মাতুব্বর বললে আমি চলে আসবো। নামাজ আমার আমার সেজদা দিতে হবে না, কোনো ফিস দিতে হবে না, কিছু দিতে হবে না। আমি জাস্ট যদি ফ্রি থাকি আপনার কথাগুলো শুনবো এবং চেষ্টা করব, মানে এরকম কারো যদি সাজেস্ট করতে, মানে কারো কাছে যদি আমি করতে পারি, আপনাকে রেফার করতে পারি, কারণ আমি তো সাইকোলজিস্ট না, আমি পণ্ডিতি করাটাও ঠিক হবে না। আমি আপনাকে কারো কাছে রেফার করবো, আমার পরিচিত কারো কাছে। তো ভালো থাকবেন লকডাউন ভাই আপনি। অমিত ভাই আরো কিছু বলতেন ওনার জন্য? না, ওনার জন্য আমি এক্সট্রা কিছু বলতাম না, তবে আমি একটা শুনি জিনিস আমি এখন বলেন, উনি শুনে নেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি যেটা একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে এই পারপাস অফ লাইফ নিয়ে আমরা অনেক কথা শুনি, যে আমাদের জীবনের পারপাস কি। তা দেখুন, লাইফে যে শুরু হয়েছিল সেটা একটা একরকম বলতেই পারেন যে এটা একটা কেমিক্যাল রিয়াকশন, এটা তো কোনো ম্যাজিক নয়। এবং এই কেমিক্যাল রিয়াকশন বলেই দেখবেন একটা পটাশিয়াম সায়ানাইড খেলো একজন, সাথে সাথে এই কেমিক্যাল রিয়াকশনটা বন্ধ হয়ে গেল, মারা গেল। বা ধরুন অ্যাক্সিডেন্ট হলো, কিছু হলো, কেমিক্যাল রিয়াকশনটা শেষ হয়ে গেল, একজন মারা গেল। তার মানে বলার অর্থ এটাই যে এই জীবনটা, লাইফটা কোনো এটার হচ্ছে সেরকম যদি অর্থে যদি দেখেন, এর কোনো রকম পারপাস নিয়ে এই জীবন শুরু হয়নি। এই জীবন অগ্রসর হয়েছে নিজের গতিতে, নিজের ছন্দে। সেখানে এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী, এরকম বহু জিনিস বা সেরকম মানে একটা কমপ্লেক্স লাইফ ফর্ম তৈরি হয়েছে। তবে যদি পারপাস যদি সত্যি চান, কেউ যদি চান যে হ্যাঁ একটা পারপাস আমি বের করে নেবো, তাহলে এই জীবনের দেখবেন একদম এককোষী প্রাণী থেকে শুরু করে, এককোষী প্রাণী কেন, শুধু এই ডিএনএ আরএনএ বা ভাইরাস এরা যখন থেকে ছিল তখন থেকেই দেখবেন পারপাস একটাই, সেটা হচ্ছে নতুন একটা ইনফরমেশন নেওয়া, অর্থাৎ কিনা একটা শিক্ষা, একটা জ্ঞান অর্জন করা, এবং পাস ইট অন টু দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মে সেই জ্ঞান করা, সেই জ্ঞান পরবর্তী প্রজন্মে প্রদান করা, এবং শেষ। তার বেশি আর কোনো নেই, পারপাস নেই। যদি আপনার যদি পারপাস মনেই করতে হয়, একটা কারো যদি এরকম যদি একটা পারপাস দরকার হয়, পড়াশোনা করুন, প্রচুর পরিমাণ পড়াশোনা করুন, জ্ঞান অর্জন করুন, একটা সৃজনশীলতা নিয়ে আসুন, সমাজে কিছু অবদান রাখুন, ব্যাস এটাই হচ্ছে পারপাস। তার বেশি আর কোনো পারপাস নেই। দ্যাটস অল। আচ্ছা, আমরা তাহলে সাইদ ভাইয়ের কাছে যাই। সাইদ ভাই, ইচ্ছে করে আপনার কাছে সব শেষে আসলাম, আপনার কথা শুনবো সেই জন্য। সাইদ ভাই আশা করি কিছু মনে করেননি। সাইদ ভাই already ঘুমিয়ে গেছেন বোধহয়। সাইদ ভাই আছেন? আচ্ছা, সাইদ ভাই হয়তো ফোন রেখে পাশে আছে হয়তো, নাকি? সাইদ ভাই, নক নক। সাইদ ভাই, নক নক। নক নক। নেই। নক নক। আচ্ছা, সাইদ ভাই ঘুমিয়ে গেছেন নাকি মিউট করে কথা বলছেন? আনমিউট করেন নিজেকে। ইয়া সাইদ। না, হলো না। কুলহুসুরের পরে ফু দিলে কাজ হবে অমিত ভাই? বা অথবা আপনার কোনো মন্ত্র, গায়ত্রী মন্ত্র পরে একটা ফু দিলে কি কাজ হবে? মনে তো হয় না। বা হচ্ছে 33 কোটি দেবদেবীও ডাকলেও কাজ হবে বলে মনে হচ্ছে না। সাইদ ভাইকে নিয়ে আসতে পারবে বলে তো কোনো ইয়ে হবে না। আচ্ছা, তাহলে আর কি, তাহলে সাইদ ভাই তাহলে থাকুক, আমরা তাহলে যাই আজকের মতো। আমরা বেরিয়ে যাই। আমরা বেরিয়ে যাই, ঠিক আছে? পৃথিবী বেরিয়ে যায় সাইদ ভাই ফিরে আসতে আসতে। ঠিক আছে, তাহলে আমরা, আচ্ছা, শেষে একটা, কিছুক্ষণ আগে একজন আমাকে একটা ইমেল করেছেন, আরজ আলী ভাই, উনি ইমেল করেছেন, উনি লিখেছেন মাদ্রাসার প্রধানের শিশু ধর্ষণ, শিশুর বয়স 13 বছর। মাতু ভাই, এই ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছি, এমন অনেক ঘটনা দেখি প্রায় প্রতিদিনই। আমার লজ্জা তার পেছনে নামাজ পড়ার ঘটনা। এখন এটা আমার সবচেয়ে বড় লজ্জা। লাইভে দেখানো হলে, সম্ভব হলে দেখাবেন প্লিজ। মানে উনি ওই হুজুরের পেছনে নামাজও পড়তেন, সেই হুজুরটা ধর্ষণ করে কট খেয়েছে। মানে কি বলবো বলেন, মানে এই শয়তানগুলা সমাজে মিশে থাকে এবং সমাজে এদেরকে সম্মান করে জাস্ট ধর্মের দোহাই দিয়ে। এটা তো অবশ্য সব ধর্মেই দেখা যায়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ভারতের হ্যাঁ, এই যে ভালো কথা মনে করিয়েছেন অমিত ভাই। এই যে পরশুদিন একটা খবর দেখলাম রাজশাহীতে, আমি দেখি খবরটা পাই কিনা। রাজশাহীতে এক ফাদার, গির্জার ফাদার, ভাই তুই বেটা নিজেই একটা সংখ্যালঘু, তুই নিজেই হচ্ছে তুই নিজেই আক্রমণের শিকার হোস। সেই বেটাও দেখেন, মানে যেই বেটা নিজেই সংখ্যালঘু,
সেই বেটাও দেখেন সে পুরুষ হিসেবে তার যে সংখ্যা গুরুর যে তার যে ফিলিং, তার যে একটা সমাজের একটা যে প্রতিপত্তি, সেটা সে ব্যবহার করেছে। দেখেন দেখেন শয়তানের বাচ্চার চেহারাটা দেখেন, গির্জার ভেতরে আটকে রেখে দেখেন ফাদার, এই যে ভাই তুই নিজে একটা সংখ্যালঘু, তোর উপরে 2 দিন পর পর মানুষ আক্রমণ করে আর কি সাধারণত বাংলাদেশে, তুই আবার তোর চাইতে আরেকজন যে সংখ্যালঘু, মানে যেই তরুণীটাকে সে ধর্ষণ করেছে সে আবার হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর, মানে সেও হচ্ছে সংখ্যালঘুর আর কি। মানে নিজ দেশে সংখ্যালঘু হওয়ার তো আসলে এই ফিলিংটা তো আসলে কাউকে বোঝানো যায় না। সেই বেটা তুই আরেকজনকে তুই গির্জায় আটকে রেখে ধর্ষণ করিস, তাও 1 দিন 2 দিন নাই। যে দেখেন সে কি করছে, সে প্রদীপ গ্যাগুরি নাম সেই শয়তানের বাচ্চার, সে কি করেছে, কই গেল, সাধুজন মেরি ভিয়ান্নি গির্জার ফাদার, মেয়েটির ভাই ওর নামে মামলা করেছে, সেটা আচ্ছা পুরো ঘটনাটা এখানে দেয়া নাই। 15 বছর বয়সী, দেখেন বাচ্চা একটা মেয়ে, 26 সেপ্টেম্বরে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে 27 সেপ্টেম্বর থানায় ডায়েরি করে, এরপরে মঙ্গলবারে বিকালে গিয়ে গির্জা থেকে তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়। চিন্তা করেন ভাই, ধর্ষণের ক্ষেত্রে মানে নারী মাংসের ক্ষেত্রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ভাই ভাই, নারী মাংসের স্বাদ চাই। যদি ছিঁড়া জুতা দিয়ে গালের মধ্যে এখন একটা চট দিতে পারতাম, যে ওরে বোঝাতে পারতাম যে তুই যে ধর্ষণটা করলি ভাই তোর লাভটা কি হলো, আমাকে একটু বোঝাতো, একটু আমাকে একটা বেনিফিট দেখা, যে আমি এই কাজটা করেছি, এই যে আমার বেনিফিট, মানে আমি জাস্ট বেনিফিটটা দেখতে চাইতেছিলাম এর কাছে। ফাজিল। তো এই যে ঠিকই বলেছেন অমিত ভাই, আসলে এরা কেউই পিছায় নাই আর কি, পাল্লা দেয়। ও সাইদ ভাই কি ফিরে আসছেন নাকি? আরে সর্বনাশ, শাহেদ ভাই এসে গেছেন। ভাই আমি তো সরি ফোন পাইলাম, আমার ফ্রেন্ড ফোন করলো যে মাতু ভাইয়া তোমার ডাকতেছে। আমাদের এই ইয়ে পড়ার কিন্তু ইয়ে হয়েছে, মন্ত্রদলটা পড়ছিলাম আমরা এতক্ষণ, দেখুন ফোনটা কিন্তু চলে গেছে। আমি তো গায়ত্রী পড়ছিলাম। আচ্ছা না, আমি তো আসলে অনেক কিছু বলার জন্য অ্যাড হয়েছিলাম, তো আজকে তো মানে অনেক সিরিয়াল ছিল। না আমি ভাবলাম যে আপনার কথাটা সবার শেষে শুনি, এই জন্য যে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি আপনার কথাটা। আপনি তো অভিযোগ করেন সাধারণত, এই জন্য। না অভিযোগ না, আসলে বিষয়টা খুব সেন্সিটিভ, তো ওই কিছু আর কি এটা নিয়ে আলাপ করেছিল, মানে আমার যেটা মনে হয় সেভাবে করে ইয়ে করে দেখি আর কি। এই যেমন ধরেন মানে আসলে আপনারা তো বাংলাদেশ না, আমরা হচ্ছে খুব কম সংখ্যকের একটা অংশ আর কি, সরি খুব কম অংশের মানে একটা অংশ। তো প্রকৃত বাংলাদেশ বলতে গেলে তারা দেখবেন ওরা ওই সমাজ বা সোসাইটি শিখায় দেয় যে এই মানে সেক্স জিনিসটা হচ্ছে করতে হয় কি, মানে স্বামীদেরকে জন্য করতে হয়, মানে ছেলেদের লাগে তাই এটা করতে হয়, এরকম একটা ধরনের ধারণা। আর ওই যেসব মূর্খ বলবো না, পিটার বোঝাই নয়, যারা জিনিসটাকে ওই যে কে বললো না বিয়ের পরে করলে এটা রেপ হয় না, কিন্তু বলে মানে যৌন নির্যাতন হয়, তারা আসলে ব্যাপার ওরা এরা বোঝে না। এরা মনে করে কি মানে সেক্সটা করলে মানে হয়তো মেয়েরা তো আরাম পায়, তো যেখানে আরাম পায় সেখানে আবার মানে এটা আবার খারাপ ভাবে ওরা দেখে আর কি। এই জিনিসটা আসলে মানে এদেরকে বোঝানো একটা যে অনিচ্ছা সত্ত্বে কনসেন্ট দেওয়া ছাড়া করাটাই একটু অবশ্যই এটা রেপ, এবং এটা কখনোই কাম্য না, এবং সেটাকে কখনো জাস্টিফাই করা যায় কোনোভাবেই। তো ওই যে জনের যে লোকটা আর কি, সেই লোকের কথা শুনছিলাম, আমি খুব অবাক হলাম যে তাকে কতভাবে তাকে বোঝানো হলো, অনেক ব্যাখ্যা করে একে দিয়ে, সেই লোকটা সে বুঝলোই না সেই জায়গায়, মানে তার জায়গায় সে অনর হয়ে আছে, যে আসলে মানে বিভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা টাখ্যা দিল। যে একদিন যে আসলো, কি নাম ছিল কি, কমলা সুন্দরী, কত মানে একটা কষ্টের কথাগুলো সে শুনে গেল, বলে গেল, আর সেখানে সে আবার ওটাকে জাস্টিফাই করা শুরু করছে। তো এই আমি এটা বলবো, আমাদের মানে আমাদের সমাজের নারীরা একসঙ্গে বল নাই যে আজকে যে একজন আসলো কমলা সুন্দর, এখন কিন্তু অনেক কিছু বলতে চায় না, কিন্তু লজ্জা পায়, স্বীকার করতে চায় না, বলতে চায় না, আসলে বলা উচিত। না বললে হয় কি, মানুষের না বললে এই জিনিসগুলো আসলে মানে অনুধাবন করা খুব কষ্টকর হয়ে যায়। তাই মনে করবো যে আমাদের সমাজ মানে স্পেশাল মেয়েদেরকে এসব ব্যাপারে আগে আসা উচিত, এবং যে জিনিসটা তাদের পছন্দ না সেই জিনিসটা বলা উচিত, না এটা ভালো লাগে না, পছন্দ না, করবো না বা সামথিং। তো ওরা যেগুলো না বললে তো আমরা কিন্তু সহজে
শিখবো না বা বুঝবো না। আমরা তো আপনার এভাবে করে লাইভ করে কজনকে বোঝাবেন, যেখানে বড়টা অংশ মানে মেয়েরাই মানে এই জিনিসটা আসলে খুব একটা ইয়ে করে না, তারাই বলে এটা করতে হয়, তাই করে, মানে যখন যেটা বেশি করতে ইচ্ছা হবে, তা না হলে স্বামী হয়তো অন্য জায়গায় চলে যাবে, অন্যদিকে মন বসবে, এইসব নানা ধরনের এক্সকিউজ দিয়ে মানে প্রায় সে বলে প্রায়। যাক, আমি আমি জানি আমি খুব বোর করে ফেললাম কিনা, একটা অনেক 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 বলে ফেললাম। আসলে আমি সাধারণত অভিযোগ করি, কিন্তু এই সেন্সিটিভ বিষয়টা আসলে মানে নিয়ে কথা বলতে ইচ্ছে হতে বললাম আর কি। আশা করি কোনো বোর করিনি, আশা করি। জি জি, অবশ্যই সাইদ ভাই, আমরা আপনার সাথে পুরোপুরি একমত। আমরা বরং যারা শুনছেন তাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন যিনি একজন ম্যারিটাল রেপের শিকার হয়েছিলেন কিন্তু পরে কাটিয়ে উঠেছেন, সেই স্টোরিটা যদি আমাদের সাথে শেয়ার করেন, যেমন আজকে যিনি যুক্ত হয়েছিলেন কমলা সুন্দরী আপু, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনার কাছেও আমি অনুরোধ থাকবো আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করে আপনার এই স্টোরিটা আমাদের সাথে শেয়ার করেন, যে কিভাবে আপনি কাটিয়ে উঠেছিলেন, কিভাবে আপনি মুক্ত হয়েছিলেন, সেই স্টোরিটা যদি আমাদের সাথে শেয়ার করেন, মুক্তির অনুভূতিতে এসে হোক অথবা ফেমিনিস্ট মুভমেন্ট পেজে হোক বা আমার পেজে হোক, যেখানেই হোক, এসে যদি আপনার স্টোরিটা বলেন, আমার মনে হয় যে অন্য যেসব নারী আছে যারা শুনছে এই মুহূর্তে মাথায় হিজাব দিয়ে, ঘরে বসে মাথায় হিজাব দিয়ে, যে এই মহিলাটা শুনছে এবং মনে করছে তার স্বামী তাকে তার ধর্মের আদেশ অনুযায়ী সর্বোচ্চ সম্মান দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেক রাতে সেই মহিলাটা ধর্ষণের শিকার হচ্ছে, সেই নারীটা হয়তো বুঝতে পারবে, বা সে হয়তো, অথবা যে কিনা বুঝতে পারছে যে সে প্রতি রাতে সে একটা বস্তু হয়ে দাঁড়িয়েছে, মাংসপিণ্ড, রাতের বেলা করে তাকে শুয়ে থাকতে হয় এবং তার উপরে চড়ে একটা হিংস্র পশু তার নিজের খায়েশ মেটায়, এইরকম অবস্থার মধ্যে দিয়ে যারা যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না যে কি করবে। তার হয়তো একটা বাচ্চা আছে, হয়তো দুটা বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকে, অথবা হয়তো ফ্যামিলির মান ইজ্জতের মুখের দিকে, হায় হায় তালাক, হায় হায় আমাদের 14 গোষ্ঠীতে তালাক নাই, এই এক আমার বাপ আমার নানি সংসার করলো, দাদি সংসার করলো, তুই পারলি না সংসার করতে, তুই পোড়ামুখী, এই সব কথার ভয়ে যারা হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না, তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন, তারা হয়তো সাহস পাবেন, শক্তি পাবেন। এই জন্য এই কথাগুলো যদি আমাদের সাথে শেয়ার করেন, বিশেষ করে যারা সিঙ্গেল মাদার আছেন, তারা যদি আমাদের সাথে শেয়ার করেন তাদের স্টোরি, সত্যি আমি সত্যি সিঙ্গেল মাদারদের যে এই যে তারা যে ডিভোর্স দেয়, এই সব কুলাঙ্গার গুলোকে ডিভোর্স দিয়ে যে তারা নিজেদের জীবন বেছে নেয়, আমি না সত্যি এটা সেলিব্রেট করি এবং তাদেরকে আমি কংগ্রেচুলেশন জানাই। কখনো যদি আমার সাথে কারো এরকম পরিচয় হয়, আমি তাকে বলি না ও সো সরি টু হিয়ার দ্যাট, জিন্দেগিতে না, আমি বলি যে ও ওয়াও গ্রেট, খুব ভালো খবর তো, কংগ্রেচুলেশন। মানে আমার কাছে যখনই শুনি যে একটা মানুষ টক্সিক একটা রিলেশনশিপ থেকে নিজেকে মুক্ত করেছে, আমি তাকে কংগ্রেচুলেট করি। সেটা চাহে প্রেমের সম্পর্ক হোক, চাহে বিয়ের সম্পর্ক হোক, চাহে বন্ধুত্বের সম্পর্ক হোক, চাহে সেটা যে ধরনের সম্পর্কই হোক না কেন, টক্সিক রিলেশনশিপ থেকে ভাই দূরে থাকেন, সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন। কেন আপনি মাথার মধ্যে এই সমস্ত নিয়ে ঘুরবেন, কেন আপনি এক্সট্রা বার্ডেন নিয়ে ঘুরবেন? সাইদ ভাই কি বলেন? আসলে এখানে মানে একটু এখানে ভুল হচ্ছে। ভুলটা হচ্ছে যেমন অনেক সময় হচ্ছে সুস্থ সম্পর্কেও থাকে, মানে এই এই আপনার এই ম্যারিটাল রেপের কারণে যে ডিভোর্স হবে তা কিন্তু ঠিক না। আসলে কি সুস্থ সম্পর্কে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। আসলে আমাদের সেই সব জায়গায় আমাদের এই ব্যাপারগুলো মানে পুরুষদেরকে এই জিনিসগুলো বোঝা উচিত যে কি করণীয়, মানে একটা সুসম্পর্ক থাকলেই। হ্যাঁ হ্যাঁ, সাইদ ভাই, নারীরা তো মা, আসলে তার স্বামীকে, তার স্বামী হচ্ছে তার সন্তান, একটু বুঝাবে, একটু আর কি, একটু দুষ্ট হয়ে গেছে একটু বুঝাবে। সব নারীরা তো আসলে মায়ের দায়িত্ব পালন করবে, তাই না সাইদ ভাই? না ভাই, আপনি যা বল তা না। আসলে আমাদের পুরুষদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আচ্ছা, সেটা সুসম্পর্ক থাকলেই যে সুষম ব্যবস্থা আছে। আমাদের সুষম বলতে চাই আমাদের মানে দাম্পত্য জীবনের সমস্যা নেই, তার মানে এই না যে আমার যখন ইচ্ছা হলো আমি করলাম, বা তার ইচ্ছা নাই আমি তাকে পেয়ে বসলে আমাকে সে করবে, এবং সে দেখা দেখে সেক্ষেত্রে মেয়েরা হয়তো অনেক চুপ 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 হয়ে যায়, কিন্তু এটা যে কতটা পেইনফুল বা কতটা অমানবিক, এই বিষয়গুলো আসলে আমাদের পুরুষদের বোঝা উচিত। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এর কারণে যে ডিভোর্স হয় তা কিন্তু না, ডিভোর্স অনেক কারণ হতে পারে, কিন্তু এটা দুই টপিক আমি বলবো। কিন্তু আমাদের বোঝা উচিত সহজ কথা যে সে আচ্ছা মেয়ে গার্লফ্রেন্ড হোক বা তার স্ত্রী হোক বা যেই হোক, কনসেন্ট ছাড়া কখনো এটা একদম নয়, কারণ না মানে না তো নাই, এটাই বলতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি ভেবেছি আপনি বলতে চাচ্ছিলেন যে নারীদেরকে বোঝানো উচিত স্বামীদেরকে। আচ্ছা, এনিওয়ে, ঠিক আছে, তাহলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অমিত ভাই কিছু বলতেন? আমরা একদম শেষ না পর্যায়ে। না, আর এক্সট্রা কিছু বলা নেই, দ্যাটস অল। আমি একটু আগেই আমি কনক্লুডিং ওই এর মন্তব্যটা দিয়ে দিয়েছি, দ্যাটস অল, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি। আজকে আলোচনাটা একটু দীর্ঘায়িত হলো, যেহেতু মানে বলতে পারেন আজকে দুইটা লাইভ হইলো, একটা আসিফ ভাইয়ের লাইভ, একটা পরে আমাদের, তো দুইটা লাইভ হইলো। ধরে নেন যে আজকে একদিনই দুইটা লাইভ হইলো, তা আমরা লাইভটা ক্লোজ না করে একসাথেই চালালাম, এই আর কি। আর যারা আজকে যুক্ত হতে পারলেন না, যেমন এই যে একটু আগে দেখলাম একজন লিখেছেন যুক্ত হতে চাচ্ছেন, আমি জানি না, আপনি হয়তো যুক্ত হতে পারলেন না, আপনার
ডিভাইসের কারণে কিনা আমি জানি না, কিন্তু আগামী পর্বে আপনি যুক্ত হবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। অন্য যারা এরকম যুক্ত হতে পারেননি, আজকের পর্বে তো আর কাউকে যুক্ত করা সম্ভব হচ্ছে না, আগামী পর্বে আপনারা যুক্ত হবেন সেই কামনাই করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভরাত্রি।